হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে 7 এবং 8। কারণ ফ্রি হ্যান্ড রাইটিং টেকনিক্সগুলা যত আগে আগে দিয়ে আমরা টেক্সট বুকে দিতে পারি, তো এই কারণে আমরা ডাবল ক্লাসে চলে গেলাম। লাল আর লাল, হ্যাঁ, লাল আর লাল। কিউট ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো? অর্ধেকটা ভালো আছি, আর অর্ধেকটা অনেকের কারণে খুবই খারাপ অবস্থায় আছি। প্রচণ্ড মাথা ব্যথায় আছি, তোমাদের যন্ত্রণায় আর কি। অনেকে তোমাদের মধ্যে আছে, মানে সারা দিন ইনবক্সে উল্টা পাল্টা মেসেজ, অনেক উল্টা পাল্টা মেসেজ, মানে একদিনে সব চায়। মানে একদিনে যদি আমি সব দিয়ে দিই তাহলে কীভাবে হবে? মেন্টরের তো একটা প্রসিডিওর আছে, সব কিছুতে করতে হবে। যেমন অনেকে আছে, তোমাদের তো আজকে পরীক্ষা নেওয়ার কথা ছিল, তো পরীক্ষাগুলো কিভাবে হবে না হবে এগুলো তো একটা বোঝানোর ব্যাপার আছে, ধরন আছে। তা আমি তো মানে আমি আমার ব্যাচটাকে আমি কেমনভাবে জানো, আমার একটা ফ্যামিলি মনে করি, যে এই জায়গায় কোনো নর্মাল বিষয় মনে করি। যে টোফা কমেন্ট করতেছে যে ভাইয়া তাহলে পরীক্ষা 25 তারিখের পরেই নিয়েন, পরীক্ষার পরেই নিয়েন, যা ইচ্ছা তাই। মানে একজন বলতেছে ভাইয়া সারাংশ সারমর্মগুলো কেন দেন না? আচ্ছা, সারাংশ সারমর্মগুলো তো এইচএসসি বই থেকেই এগুলোই সাজেশন পড়লেই হয়। কারণ এই যে বিষয় আসলে মানে এগুলা মানে সারা দিন একটার পর একটা উল্টা পাল্টা মেসেজ এই সেই, মানে এগুলো আসলে মানে খুবই হোপলেস সিচুয়েশান ক্রিয়েট করতেছে। যে মানে বিন্দু পরিমাণ বর্ষার জায়গাটুকু নাই। আমি একটা কথা বলতে পারি যে সারা বাংলাদেশে সব থেকে বেস্ট রিটেন প্রিপারেশান গন্তব্য ডাবি স্টুডেন্টরা নিচ্ছে। এটা তোমার যদি নোট করে থাকো ক্লাস 0 থেকে 7-8 পর্যন্ত খাতাটার দিকে তাকাও, আর একটা স্টুডেন্টের খাতার দিকে তাকাও। যে আমি বলছি প্রথম ক্লাসে যে ইনভিজিবল হ্যান্ড কাজ করবে, আস্তে আস্তে এটা কাজ করবে। যে একদিন জিম করে আয়নার সামনে গিয়ে ক্লান্ত হয়ে দাঁড়ায় যদি দেখি বডি ফুলবে না। একটা মাসের প্রসিডিওর যাইতে হবে। পরীক্ষা অন্তত 15 তারিখ পর্যন্ত রিটেন নিয়ে পারি না এই কথাটা আমি শুনতে চাই না। 15 তারিখ 16 তারিখ, তারপরে যদি তোমার পরীক্ষা 25 তারিখ, তুমি যদি 24 তারিখ রাত্র বলো ভাই আমি পারি, এনাফ। বাট আমার টার্গেট হচ্ছে 15-16 তারিখ তুমি বলবা যে আমি পারতেছি। তো এইটুক তো যাইতে হবে। এখন যদি উদাসীন হয়ে যাও, হতাশ হয়ে যাও, চেষ্টা না করো তাহলে তো হবে না, চেষ্টা করতে হবে। তো এই জিনিসগুলো আসলে খুবই আমার কাছে আমাকে ব্যতীত করে। কারণ আমার ব্যাচের স্টুডেন্ট যখন এই ধরনের মানে মানে কনসার্ন থাকে না। আমি আজকে বলছি না তোমাদের এক্সামের কথা, এক্সাম যদি আমি না নিই কী হবে? এক্সাম ব্যাচে কি তোমাদের কি আমি কোনো এক্সাম ব্যাচ দিছি? বলো, আমি কি তোমাদের কোনো এক্সাম ব্যাচ দিছি? এটা গিফট বলছিলাম, ঠিক আছে না? এটার জন্য আমি বলছি আজকে কিন্তু গ্রুপে মেসেজ দিছি যে 27 তারিখ আজকে নেওয়ার কথা। কিভাবে হবে সেটা আমি জানি, ক্লাস আছে আজকে, আমি ক্লাসে বলবো, যারা রেকর্ড করে পরে দেখবে। এইগুলো নিয়েও হাজারটা কথা। তো এইভাবে যদি কথা হয় সব কিছু দেখবো মন থেকে কোনো কিছু আসবে না। পড়ানোর দরকার পড়াবো, ক্লাস করবো, চলে যাবো, শেষ। তো অতিরিক্ত ভালোবাসলেই কিন্তু কষ্ট পাওয়া যায় কথাবার্তায়, ঠিক আছে? যখন কষ্টটা কখন পাই? যখন দেখি কথার মধ্যে ওই মানে বর্ষা খুঁজে পাওয়া যায় না, মানে সব আজকেই দেন, সব আজকেই দেন, সব আজকেই লাগবে, মানে ওই যে কথার মধ্যে বর্ষাটুকু জায়গা নাই মেন্টরের প্রতি। তো তাহলে কিভাবে হবে? আমি কাকে গাইডলাইন দিয়ে নিয়ে যাব? আমি তো একটা গাইডলাইন প্রসিডিউর আসছি, এখান থেকে তোমাকে তো আমি নিব, এই পর্যন্ত একটু সময় লাগবে। তো আমি তো একদিনে এইভাবে ওভারনাইট তোমাকে রিটেনে ভালো হয় না, তুমি জানো। ওভারনাইট কোনো কিছুই হয় না, একটু টাইম লাগে। 2700 জন ফ্যামিলি মেম্বার কীভাবে সামলাবেন ভাইয়া? হ্যাঁ, ফ্যামিলি মেম্বার তো সামলানো যায়, ঠিক আছে, যারা রেগুলার ক্লাস করে। হ্যাঁ, মানে ধৈর্য লাগে ভাই। কিছু মানুষ আছে যারা পেজে মানে বদনাম করার তো কোনো ব্যাপার আসে না। বদনাম করে কি করবে? বদনাম কখন করে? যখন পড়ায় না। অনেকে আছে অনলাইনে, এটা আগে ছিল, এখন আর হয় না। এখন আর তুমি কি এগুলো করতে পারো? বদনাম করে, একটা বদনাম করলে 5,000 মানুষে করে। না, 1-2 জনের জন্য তোমাদের রাগ করি না। রাগ করলে আসলে আমি আসলে পড়াইতে চাই মন থেকে। ধরো 1-2 জন আছে
আমি ডিরেক্ট এখন থেকে এই ধরনের কিছু করলে আমি দেখবো একদম ব্লক করে দিয়েছি। কারণ আমি জানি যে দেখো এখানে তোমার টোটাল 2700 জন আছে, 2700 জন কি ক্লাস করে, 2700 জন কি পড়াশোনা করে, এখান থেকে কয়জন পড়াশোনা করে? তোমরা যারা আছো 500-600 স্টুডেন্ট পড়াশোনা করে, 500-600 স্টুডেন্ট পড়াশোনা করে, প্রতিদিন নোট করে। আমি যদি চ্যালেঞ্জ করে বলতে পারি যে অনেকের খুঁজই নাই যে রিটেন ক্লাস হইতেছে। হ্যাঁ, মানে ওদের কথা হচ্ছে এরকম যে ঠিক আছে টাকাতে কোর্সে ভর্তি হয়েছি, আমি ঘুমাবো, আমার কাছে এমন একটা কিছু বাইয়া দিবে যেটাতে আমি ডাবিতে চান্স পাই। ব্যাপারটা কেমন? অনলাইন কোর্স এবং ক্লাস সেগুলো হচ্ছে ভাই একটা রানিং প্রসিডিওর, একটা গাইডলাইন, যেটা তোমার সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি। এটা হচ্ছে তোমার একটা সিঁড়ি, যে এখানে যাইতে চাই, তোমার একটা সিঁড়ি। তুমি এখান থেকে শুরু করছো, দেখো তুমি আগামী 10 দিন আগে কী লিখতে, আর এখন তোমার রিটেন খাতার দিকে তাকাও, তোমার আস্তে আস্তে জিনিসগুলো হইতে হইতে এলোমেলোভাবে হইতে হইতে একটা সময় এটা একসাথে হবে, একটা সার্কেল। এটা হচ্ছে একটা সার্কেল। ইংরেজি গ্রামার এবং যে রিটেনের ফাংশনগুলো একটা সার্কেল। এখন তো তোমাদের ধরো সার্কেল এইটুক আসছে, সার্কেল এটা যদি এখনই তুমি চিন্তা করো বাকিটা ফাঁকা কেন, হবে না তো। আরেকবার একটু আসবে, একটু আসবে, তারপর একটু জোড়াতালি দিয়ে তোমার একটা সার্কেল রেডি হবে। তো এই সার্কেলটা রেডি হইতে তো টাইম লাগে। আমি তো জানি কি করতে হয়, কিভাবে পড়াইতে হয়, তো ওই ধৈর্যটা একটু লাগবে। তো যে বলতেছিলাম যে একটু ধৈর্য লাগবে, পড়তে বসলে কাট না আসে, মনে হয় তো পারি না। হ্যাঁ, পারো না তো এইগুলা পারতে হবে। হ্যাঁ, এই যে এই তাসু, তোমার নাকি জ্বর, তোমার নাকি কোনো কিছু, সারাদিন এই করো, উল্টাপাল্টা সারাদিন কমেন্ট করো। হ্যাঁ, তো সবাই তো আর পড়াশোনা করে না, তাই না? সবাই পড়াশোনা করে বুকা, সবাই পড়াশোনা করে। গন্তব্য ঢাবি থেকে এবছর অনলাইনে এমন এমন স্টুডেন্ট ভর্তি হয়েছে যারা মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পাবে। এই দিক দিয়ে তোমরা অনেকটা লাকি, কারণ গন্তব্য ঢাবিকে মানে চান্সপ্রাপ্ত স্টুডেন্ট চান্স পাবে এরকম সাইকোলজি সেট আপ স্টুডেন্টরাই গন্তব্য ঢাবিকে সিলেক্ট করে। আমার বিশ্বাস কেন জানি মনে হয় বছর ফার্স্ট সেকেন্ড থার্ডও আসবে গন্তব্য ঢাবি থেকে, তাই না? তো তোমরা তো ভাইয়া টপ পজিশন স্টুডেন্ট, তাই না? একটু ধৈর্য ধরতে হবে। এই সময়টা তো আসলে খারাপ লাগে, এই সময় তো মানে সব কিছু অস্বস্তিকর লাগে। এই সময় দেখবা মানে হাসি মুখে বাবা মার সাথে কথা বলা যায় না। এই সময় দেখবা নিজের উপরে কতটুকু বিরক্ত, কতটুকু যন্ত্রণা। তোমাদের কষ্টটা আমি বুঝি, আসলে তোমরা যে কতটুকু যন্ত্রণার মধ্যে যাচ্ছ, এই সময়টা তো আমি পার করছি। এই যন্ত্রণার মাঝেও যে তুমি লেগে আসো, এটাই তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স দেবে, আর কিচ্ছু না। এই যন্ত্রণাটা, যে এত কষ্ট, এত পরিশ্রম, এত ধৈর্য, বা আর পারতেছি না, বাট এই যে একটা স্বপ্ন দেখছি, যাইতে হবে ওই জায়গায়, স্বপ্ন পূরণ করতেই হবে, লেগে থাকতে হবে, ডাবিতে চান্স পাইতে হবে। এই যে লেগে থাকার মানসিকতা আছে তোমার, এই জন্যই তুমি চান্স পাবা। তো যে ফাইনাল সাজেশনগুলো কী কী লাগে, শর্টসগুলো কী কী লাগে, কালকে থেকে হয়তো বা পেজে ক্লাসগুলো নিয়ে নিব, সমস্যা নাই। ওখান থেকে তোমাদের গ্রুপেও ক্লাসগুলো আমি পাঠিয়ে দিব। চলো তাহলে একটু শুরু করি। ইনশাল্লাহ সবাই চান্স পাবা না বলো তো? চান্স পাওয়ার জন্য কি লাগে বলো তো? এত কিছু লাগে চান্স পাওয়ার জন্য। দেখবা পরীক্ষা দিলে আস্তে আস্তে সব কিছু হবে। তোমাদের যে টেক্সট বুক নিয়ে টেনশনে আসো, টেক্সট বুক টেক্সট বুক থেকে কোয়েশন হয় রিটেনের, টেক্সট বুক থেকে কোয়েশন হয় রিটেন। আমি যখন রিটেন পড়াবো তখন টেক্সট বুক কাভার হয়ে যাবে। এখন ওই টেক্সট বুক অ্যানালাইজ করতে 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 যদি তুমি গ্রামার শিখো, দরকার নেই তো। ধরো 2-3টা কোয়েশন আসলো গ্রামার থেকে, এগুলো টেক্সট বুকের লাইন, ওকে ফাইন টেক্সট বুকের লাইন, বাট আমি গ্রামাটিক্যাল রুলস জানি, তাহলে আমার ওইটা পড়ার কী দরকার? আমি তো এমনি সলভ করে ফেলতে পারবো, গ্রামার দিয়ে সলভ করে ফেলবো, কোনো ব্যাপারই না। তাহলে আমার ওই টেক্সট বুকটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে রিটেন, রিটেনের জন্য দরকার। তো রিটেনের জন্য তো পড়াবো টেক্সট বুকের ক্লাস। আমি তো বলছি তোমাদের টেক্সট বুকের ক্লাস কয়টা, ফ্রি অ্যান্ড রাইটিংয়ের 10টা ক্লাস হবে, তারপরে বাকি 10টা হচ্ছে টেক্সট বুকের ক্লাস। তখন পড়ো, দেখো কত কত পড়া দেখি, এখন তো আদর করে একটু একটু করে পড়াই, ঠিক আছে? চলো তাহলে খাওয়া দাওয়া করছো সবাই? তোমাদের ধৈর্যই তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স দিবে, তোমাদের ধৈর্য। তোমরা যে ধৈর্যশীল, তোমাদের গন্তব্য ঢাবি স্টুডেন্টরা কী পরিমাণ ওই সময় প্রেশারে আসো, কতটুকু কষ্টে আসো, এটা আমি বুঝি। এর মধ্যে এত রিটেন পড়া দিই, এত লিখো, এইগুলো লিখার পরেও যে তুমি পড়তে পারতেছো, যে টিকে গেছো, তুমি অলরেডি যুদ্ধে টিকে গেছো, এখন আর হারার কিছু নাই। তোমার জয় তোমার সম্মুখে। মানুষ কিন্তু বিজয়ের পথে গিয়েই কিন্তু হেরে যায়। আমরা বিজয়ের পথে গিয়ে হারবো না, আমরা হাসবো, পরীক্ষার পরে হাসবো। এখন তোমরা বিজয়ের পথে চলে গেছো, জাস্ট চান্স পাওয়ার পথে চলে গেছো। কারণ তুমি জানো যে 2700 স্টুডেন্ট এখানে আসে না, আমি তো বললামই 500 কিংবা 600 স্টুডেন্ট অ্যাক্টিভ, বাকিরা অ্যাক্টিভ না, বাকিরা এমনি ক্লাস করতেছে। তো বাদ দাও, তো ওদের কথা চিন্তা করে লাভ নাই। তো সবাই কি পড়াশোনা করে? যারা পড়াশোনা করতেছে তারাই তো, তুমি অলরেডি বিজয়ের পথে,
তুমি উঠে গেছো, জাস্ট খালি চান্স পাওয়ার অপেক্ষা, পরীক্ষা দেওয়ার অপেক্ষা। এই অপেক্ষা মুহূর্তে কখনো মাথা ঘোরার দিন পড়ে যায় না। ঠিক থাকো, চলো তাহলে শুরু করি। আজকে একটু অনেক মজা করে ক্লাস নিব। ওকে ওকে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আজকে আমি বাংলা থেকে যে ইংরেজি যে তোমাদের হচ্ছে ট্রান্সলেশন যে মেথডসগুলো হয় না, হ্যাঁ, যে ট্রান্সলেট যে মেথডগুলো হয়, আজকে আমি ওইটাই নিয়ে তোমাদের আলোচনা করব। দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এমপিটি দিয়ে আমরা চাইলে সেন্টেন্স বাড়াইতে পারি। এগুলো খুব, শোনো, এখানে তোমাদেরকে আজকের ক্লাসটা আমি অনেক বড় ক্লাস, বাট শর্ট ক্লাসে নিয়ে নিই, হ্যাঁ, কারণ তোমাদের টাইম অনেক শর্ট। আমি জাস্ট বুঝাই দিলেই তুমি হবে। তুমি যখন নোট করবা আর কিচ্ছু লাগবে না, তাহলে ক্লাসে এত করে কষ্ট করে বোঝানোর কোনো দরকার নেই। কারণ দিন শেষে ক্লাস তো জিরো, ভাইয়া বলি না, ক্লাস তো জিরো। এটা এমন হচ্ছে কেন? দেখো, দিন শেষে ক্লাসের ভ্যালু তো হচ্ছে জিরো, তাই না? ওকে, চলো ভাইয়া, চলো আমরা আজকে শুরু করলাম। আমার জন্য তোমরা অবশ্য আবার হতাশ হয়ে জানো যে ভাইয়া মন খারাপ করছেন। না রে ভাইয়া, কেন মন খারাপ করে? তোমাদের জন্য 7 মাস ধরে পড়াচ্ছি, কোথাও টোরে যায় নাই, কোথাও 2-3 দিনের জন্য গ্যাপ রাখি না। আমার জায়গায় অন্য কাউকে না ক্লাস দেয় না। 3 জন মেন্টরের বাইরে বলতে পারবো কোনো মেন্টর ক্লাস নিছে না। গন্তব্য ঢাবি এই জায়গায়। ঠিক আছে, তোমরা একটা কাজ করো। এখন যারা নতুন আসো, হ্যাঁ, আমি একটু বলে দিই, যারা নতুন আসো তোমরা ক্লাস 0 থেকে স্টার্ট করো, 6 পর্যন্ত আসো, দেখবা ক্লাস তোমার যে বেসিক ফাউন্ডেশন নোট করতে করতে আসো, তোমার ওইটা ইমপ্রুভ হবে। আরেকজনের নোট দিয়ে দরকার নাই, নিজে নিজে একটু একটু করে নোট করো, সময় আছে। ঠিক আছে, ক্লাস 0 থেকে। বাট হঠাৎ করে মাঝের ক্লাসটা, ওই যে বললাম না, যে বৃত্তের এরকমভাবে আসি, তো বৃত্তের এখানে আসি, এখানে আসি, এখানে আসি, এখানে আসে, তোমার লাগবে না। তুমি যখন ওই বৃত্তের সার্কেল থেকে আসো, ঘুরে আসো, দেখবা তুমি ভালো করতে পারবা। তো চলো, আজকে ক্লাসে আমি তোমাকে একটু জাস্ট বুঝাই দিই, কারণ ক্লাসের ভ্যালু হচ্ছে 0। সবসময় এমন হচ্ছে কেন? যখনই যাই ক্লাসের ভ্যালু 0 বলতে, তখনই বোর্ডে এরকম প্রবলেম করতেছে কেন? চলো তাহলে আমরা একটা কিভাবে সেন্টেন্স মেক করব ওই জিনিসগুলো একটু শিখি। দেখো, এখানে একটু খেয়াল করো, ক্লাসের ভ্যালু যখন বলি 0, তখনই এই বোর্ডের ফাংশন অফ হয়ে যায়। তাকে লিখবো না এখন আর। ক্লাসের ভ্যালু 0 নোট করলেই ক্লাসের ভ্যালু 100%। তো এই কারণে আমি জাস্ট টু দ্য পয়েন্টে জাস্ট মুখে কথাগুলো একটু পরে যাই, রিডিং খাতায় লিখে ফেলো, তাহলে হয়ে যাবে। তোমাদের লিখার সময় দিব। তো এই কারণে এখন লেখার দরকার নাই, বাসায় একটু লিখবা, জাস্ট খালি বুঝো। দেখো, সাবজেক্ট, ভার্ব হয় এবং অবজেক্ট হয়, একটা সেন্টেন্স আমরা শিখছি। তারপর আমরা টু প্লাস ভার্বে B1 অ্যাড করা শিখছি, হ্যাঁ, ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি অ্যাড করে একটা সেন্টেন্স বানানো শিখছি, এবং রিলেটিভ প্রোনাউন কিংবা অ্যান্ড বা কনজাংশন আরপি দিয়ে আমরা একটা সেন্টেন্স বড় বানানো শিখছি। এখন আমরা একটা নতুন জিনিস শিখবো, যেটা আমরা এই 2 + B1 বা অন্য কিছু ইউজ করবো না, সেটা হচ্ছে এমপিটি। এমতে হচ্ছে ম্যানার, পিতে হচ্ছে প্লেস, তিতে হচ্ছে টাইম। ঠিক আছে, দেখো এইভাবে আমরা সেন্টেন্স বড় করবো। যেমন, রুশান প্রতিদিন ক্লাসে মধুর কণ্ঠে গান গায়। তাহলে রুশান প্রতিদিন ক্লাসে মধুর কণ্ঠে গান গায়। তাহলে 1 নাম্বার কি? দেখো, বাংলা যে জিনিসটা আসবে, এটাকে যখন ইংরেজিতে আমরা রেডি করব, তখন স্ট্রাকচার হবে এটা। তাহলে বাংলাটাকে আমরা ইংরেজিতে এইভাবে স্ট্রাকচার করব। তো 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টকে রুশান, ওকে, রুশান সাবজেক্ট নিয়ে আসলাম। ওকে, 1 নাম্বার রুশান নিয়ে আসলাম। 2 নাম্বার কি ভাই? ভার্ব লাগবে। 2 নাম্বার কি ভাই? 2 নাম্বার হচ্ছে ভার্ব লাগবে। ওকে, 2 নাম্বার হচ্ছে ভার্ব লাগবে। ওকে, গায়। 2 নাম্বার হচ্ছে ভার্ব লাগবে। ওকে, 2 নাম্বারে ভার্ব নিয়ে আসলাম। 3 নাম্বারে কি লাগবে ভাইয়া? 3 নাম্বার লাগবে অবজেক্ট। এখন অবজেক্টে কি ভাইয়া? প্রতিদিন রুশান প্রতিদিন ক্লাসে মধুর কণ্ঠে গান গায়। অবজেক্ট কি ভাইয়া? গান। গান হচ্ছে অবজেক্ট। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে 3 নাম্বার। তাহলে 3 নাম্বারটা আমি নিয়ে আসলাম। ওকে, অ্যাজ সং। এখন 4 নাম্বার ম্যানার নিয়ে আসো। ম্যানার মানে কি জানো? কিভাবে গায়। এখন ম্যানার মানে কি? কিভাবে। তো কিভাবে বলো তো? মধুর কণ্ঠে। মধুর কণ্ঠে, এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে মধুর কণ্ঠে। এখন ভাই আমার লাগবে হচ্ছে 5 নাম্বার।
5 নাম্বার কি ভাই প্লেস, কোথায় বলো তো, কোথায়, প্লেস মানে কোথায়, কোয়েশ্চেন করো কোথায়, ক্লাসে, হ্যাঁ ইন দ্য ক্লাসরুম। তারপর 3 নাম্বার হচ্ছে টাইম, কখন জিজ্ঞেস করো, কখন, প্রতিদিন, এভরিডে। বুঝতে পারছো? তাহলে সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো এগুলো হয় এভাবে। তারপরেরটা আসো, একজন ধার্মিক মানুষ আন্তরিকতার সাথে প্রতিদিন মসজিদে কুরআন তেলাওয়াত করে। একজন ধার্মিক মানুষ আন্তরিকতার সাথে, দেখো ট্রান্সলেশন যদি দেয় না এভাবে রেডি করতে হবে, এটা খেয়াল করো। একজন ধার্মিক মানুষ আন্তরিকতার সাথে প্রতিদিন মসজিদে কুরআন তেলাওয়াত করে। এখন আমাদের স্ট্রাকচারটা কি, 1, এটা হচ্ছে ভাইয়া 1, এটা হচ্ছে কি ভাইয়া 2, এটা হচ্ছে কি 3, আর এটা হচ্ছে ম্যানার। ম্যানার মানে সবসময় মনে রাখবা কীভাবে, একটু লিখে দিই, হ্যাঁ কীভাবে কোয়েশ্চেন করবা। পিতে হচ্ছে কোথায়, প্লেস, কোথায়, টিতে হচ্ছে টাইম, কখন। ঠিক আছে, চলো তাহলে 3, 4, 5, 6, 6টা জিনিস আমরা ইংরেজিতে সাজাবো, হয়ে যাবে। তো 1 নম্বর সাবজেক্ট, সাবজেক্ট কি, একজন ধার্মিক মানুষ, এই তো এই হচ্ছে সাবজেক্ট নাম্বার 1। ওকে দাও, একজন ধার্মিক মানুষ, তাহলে হইল কি এ পায়াস ম্যান 1, 1 এর পর আমার কি লাগবে 2 লাগবে। 2 নাম্বারটা কি ভাইয়া, 2 নাম্বারটা কি 2 মানে ভার্ব, ভার্ব লাগবে। এখানে ভার্ব কি, আন্তরিকতার সাথে প্রতি মসজিদে কুরআন তেলাওয়াত করে, এই করাটা হচ্ছে ভাইয়া ভার্ব। তাহলে 2 নাম্বারে হচ্ছে এটা করে, করা মানে কি রিসার্চ, মানে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত করা ইংরেজি কি ভাইয়া রিসিটস, তেলাওয়াত করা ইংরেজি কি ভাইয়া রিসিট, তাহলে তেলাওয়াত করে। 3 নাম্বার হচ্ছে অবজেক্ট, তাহলে কি তেলাওয়াত করে, মানে বারকে কোয়েশ্চেন করো কি দিয়ে, তখন অবজেক্ট চলে আসে, কি তেলাওয়াত করে, হোলি কুরআন, দি হোলি কুরআন, তাহলে কুরআন তেলাওয়াত করে। তাহলে মসজিদে কি করে ভাইয়া কুরআন তেলাওয়াত করে। তারপরে হচ্ছে 4 নাম্বার লাগবে আমার, 4 নাম্বার কি লাগবে, কিভাবে তেলাওয়াত করে, তুমি কোয়েশ্চেন করো কিভাবে, দেখো আন্তরিকতার সাথে, আন্তরিকতার সাথে এর ইংরেজিটা কি ভাইয়া বলো তো, 4 নাম্বার আন্তরিকতার সাথে এর ইংরেজিটা কি বলো তো ভাইয়া, এটা হচ্ছে সিনসিয়ারলি। তারপরে কি ভাইয়া 5 নাম্বার প্লেস, কোথায় বলো তো, মসজিদে, কোথায়, মসজিদে। 5 নাম্বার বসায় দাও, 5 নাম্বার ইন দ্য মস্কেও। 6 নাম্বার হচ্ছে কখন বলো তো, কখন বলতেছে প্রতিদিন, এই হচ্ছে এভরিডে। বুঝতে পারছো? তো বাংলা উল্টাপাল্টা থাকবে ব্যাপার না, ইংরেজি আমার ওই সিকোয়েন্সটা ঠিক থাকলেই আমাদের আনসারটা হয়ে যাবে। এখন দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এমপিটি সিস্টেমটা দেখো। নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 6টা জিনিস আছে। এখন 1 কোনটা বলো তো, সকিনা যোগু প্রতিদিন ক্লাসে মনোযোগের সাথে ইংরেজি পড়ে। তাহলে সকিনা যোগু যেটা আছে, সকিনা যোগু একই সাবজেক্ট নাম্বার 1, ওকে 1 দিলাম। তারপর 2 নাম্বার কি ভাই ভার্ব, ভার্বটা কি এখানে পড়ে, তাহলে মনোযোগের সাথে ইংরেজি পড়ে, পড়াটা কি এ হচ্ছে ভার্ব, 2 নাম্বার দিলাম, ওকে। তারপর দেখো 3 নাম্বার অবজেক্ট, অবজেক্টটা কি পড়ে, কি পড়ে জিজ্ঞেস করো, ভার্বকে প্রশ্ন করো পড়ে, কি পড়ে, কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট চলে আসে, কি পড়ে, ইংরেজি পড়ে, এই ইংরেজি হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার কি ভাই ম্যানার, কিভাবে পড়ে বলো তো কিভাবে পড়ে, মনোযোগের সাথে পড়ে, হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বারে কি ভাই প্লেস, প্লেস মানে কি কোথায়, কোথায় পড়ে বলো তো, কোথায় পড়ে, ক্লাসে, সে কোথায় পড়ে, ক্লাসে, সে কোথায় পড়ে, ক্লাসে, এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে প্লেস, মানে 6 নাম্বার টাইম, কখন বলো তো, প্রতিদিন, এটা হচ্ছে 6। তাহলে এই যে 6টা দেখলাম না 1, 2, 3, 4, ওই স্ট্রাকচার অনুযায়ী তুমি জাস্ট 6টা বসায় দাও। তাহলে 1 নাম্বার যোগু গেল, 2 নাম্বার লাগবে আমার, 2 নাম্বার কি পড়ে, 2 নাম্বার কি পড়ে, তো যোগু রিডস। তারপর আমার 3 নাম্বার লাগবে কি পড়ে, ইংরেজি পড়ে, 3 নাম্বার লাগবে ইংরেজি পড়ে, রিডস ইংলিশ। তারপর 4 নাম্বার লাগবে মনোযোগের সাথে, মনোযোগের সাথে কি বলতো অ্যাটেন্টিভলি। 5 নাম্বার লাগবে কোথায় পড়ে, ক্লাসে, 5 নাম্বার কি ভাই ক্লাসে, ওকে ইন দ্য ক্লাস। 6 নাম্বার লাগবে আমার, 6 নাম্বার কি আছে ভাই প্রতিদিন, এভরিডে। বুঝতে পারছো? তারপরেরটা যাও বা জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করবে, এইটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এমপিটি, শেষ। তারপরে দেখো সকিনা সকালে আন্তরিকভাবে আমাকে তার বাসায় আমন্ত্রণ করেছে। তোমরা চান্স পেলে আমন্ত্রণ করবে না আমাকে, ঠিক এরকম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দেখো তাহলে লিখি 1, 2, 3, 4, 5, 6। তো এটাকে আমাকে ওই ইংরেজি স্ট্রাকচারের মতো সাজাইতে হবে। সাবজেক্ট কি ভাইয়া, সকিনাকে পাইলাম। এখন ভার্ব লাগবে, সকিনা কি করে, আমন্ত্রণ করেছে, এই যে আমন্ত্রণ করেছে, আমন্ত্রণ করেছে, এটা কি ভাইয়া 2 নাম্বার ভার্ব, আমন্ত্রণ করা মানে কি ইংরেজি। তারপর হচ্ছে অবজেক্ট, এখন অবজেক্টে কি আমন্ত্রণ করেছে, কাকে আমন্ত্রণ করেছে, আমাকে, এইটা হচ্ছে 3 নাম্বার অবজেক্ট। এখন ম্যানার লাগবে না, কিভাবে আমন্ত্রণ করেছে বলো তো, আন্তরিকভাবে আমন্ত্রণ করেছে। 5 নাম্বার লাগবে না বলো তো, কোথায় আমন্ত্রণ করেছে, তার বাসায়, 5 নাম্বার।
এখন 6 নাম্বার তার বাসায় তো এটাই এখন 6 নাম্বার হচ্ছে টাইম, কখন? সকালে। কখন? সকালে। এই যে 6টা হইলো না, 6টা সিরিয়ালে সাজাও। 1 নাম্বার দাও, সকিনা হইলো। 2 নাম্বার কি? আমন্ত্রণ করেছে। 2 নাম্বার কি? আমন্ত্রণ করেছে, হ্যাজ ইনভাইটেড। এটা কি হবে? হ্যাজ ইনভাইটেড, করেছে। বুঝতে পারছো? ছে আছে, তে হ্যাজ ইনভাইটেড। 3 নাম্বার কি? কাকে আমন্ত্রণ করেছে? 3 নাম্বার আমাকে ইংলিশ মানে কি? মি। 4 নাম্বার হচ্ছে আন্তরিকভাবে, কর্ডিয়ালি। 5 নাম্বারটা কি ভাবে? বাসায়, তাহলে অ্যাট হিজ হোম, তার বাসায়। অ্যাট হিজ হোম বা হিজ এখানে আছে, হার হোম হবে, হ্যাঁ, তার বাসায় বা অ্যাট হার হোম, তার বাসায়। তারপরে কি? ইন দ্য মর্নিং বানানটা কিন্তু আবার এরকম করে কইরো না, ঠিক আছে? মর্নিং এমনি লিখো, হ্যাঁ, মর্নিং। বুঝতে পারছো সবাই? তাহলে কিভাবে হবে বুঝতে পারছো? ওটা 1 2 3 4 যে বাংলাটা এলোমেলোই থাকে, ঠিক আছে না? বাট এটাকে যদি আমি ইংরেজি করতে চাই, এখন ধরো তোমার মাথায় কিন্তু বাংলা লাইন আসবে, দেখ মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমার মাথায় কি বাংলা লাইন আসবে না? বাংলা লাইন আসবে। বাংলাটাকে বাংলার মতো লিখে ফেলবা, বাংলাটাকে যেমনে মন চায় উল্টা পাল্টা করে লিখে ফেলবা, বাংলা তো মাথায় আসবে, বাংলাটাকে উল্টা পাল্টা লিখে ফেলার পরে উপরে স্ট্রাকচারটা লিখবা। তো তখন এই তোমার বাংলাটাকে যখন স্ট্রাকচার ওয়াইজ আমরা গুছাবো, ইজিলি হয়ে যাবে। যেমন দেখো আরেকটা উদাহরণ দিই, যে আমরা ধরো এটা ধরো এখন নাই, মুছানো আছে। বাংলা লিখলাম যে যোগু এবং সকিনা কি করে? দেখো, যোগু এবং সকিনা নিয়মিত সচেতনভাবে বাসায় পত্রিকা পড়ে। ওফ, এমনটা তো কখনো হওয়ার কথা না, এমন হচ্ছে কেন? আসলে আজকে কি করছি জানো? এই রুম ক্লিয়ার করি নাই, তো এই কারণে হয়তো বা রুমে মশা আছে, তো এই বোর্ডে আবার মশা বা কোনো কিছু বসলে বা পোকা, তখন আবার বোর্ড কাজ করে না। কখনো তো এরকম হয় না, দেখছো না? ওকে, এটার আনসার তোমরা দিবা। কি হবে? এটার আনসার তোমরা দিবা। ওকে, এটার আনসার তোমরা দিবা। চলো সবাই দাও, একটু খেয়াল করো এখানে কি আছে। আমরা ধরো এটা নাই, বাংলা মাথায় একটা লাইন আসছে, বাংলায় আসছে, এটা ইংরেজি লিখবো। বাংলা আসছে, ধরো সকিনা এবং যোগু নিয়মিত সচেতনভাবে বাসায় পত্রিকা পড়ে। এটা ইংরেজিতে ভাই লিখতে পারতেছি না, মাথা তো নষ্ট। ওফ, এটা কি কীভাবে কোথায় সাবজেক্ট আছে পারতেছি না, সমস্যা নেই, আমার এই স্ট্রাকচার জানা আছে। ওকে, আমি লিখলাম খাতায় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এমপিটি সাজায় ফেললাম, শেষ। এখন এটা অনুযায়ী বাংলাটাকে ভাগ করে ফেলবো। ওকে, 1 নাম্বার সাবজেক্ট লাগবে, ওকে আমার নাম্বার 1 পাইলাম। 2 নাম্বারে ভার্ব লাগবে, পড়ে। কি পড়ে? 3 নাম্বার অবজেক্ট কি পড়ে? সে পত্রিকা পড়ে। কিভাবে পড়ে? সচেতনভাবে, সিনসিয়ারলি পড়ে। তারপরে কি? প্লেস লাগবে, কোথায় পড়ে? বাসায়। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার কি? টাইম, নিয়মিত। ওকে, 6 নাম্বার। তাহলে সাজাও। 1 নাম্বার দিলাম যোগু সকিনায়, দেখো আমি ইংরেজি বাংলা লিখলাম, এটা কি ইংরেজি স্ট্রাকচারে চলে আসছে। তো সকিনা কিংবা যোগু পড়ে মানে কি? রিডস হবে, পড়ে। ওকে, কি পড়ে বলো তো ভাই? নিউজ পেপার। তো সকিনা রিডস নিউজ পেপার। কীভাবে পড়ে? মনোযোগ দিয়ে বা সচেতনভাবে, মানে কি? সিনসিয়ারলি বলতে পারো। তারপর কি? 5 নাম্বার কখন পড়ে বলো তো? তার বাসায় পড়ে, অ্যাট হোম। তারপরে কি? নিয়মিত, মানে রেগুলারলি, শেষ। তাহলে দেখো সকিনা বা যোগু বলতে পারো, বা নামটা দিছি মজা করে, হ্যাঁ, রিডস নিউজ পেপার। ধরো শি রিডস নিউজ পেপার সিনসিয়ারলি অ্যাট হোম রেগুলারলি। বুঝতে পারছো? তো এইভাবে যদি তুমি সেন্টেন্স স্ট্রাকচার লেখার জন্য ইউজ করবা। এখন এটার পরে যদি আমরা একটু বাড়াইতে চাই, বা এই সেন্টেন্সটাকে আমি একটু বাড়াবো, ঠিক আছে? তো সেম স্ট্রাকচার, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, সেম এমপিডি থাকবে, মাঝে আমি একটা প্রিপোজিশন অ্যাড করব, শুধু জাস্ট এরপরে এটুক তো শেষ। এখন যদি বাড়াইতে চাই, এরপরে প্রিপোজিশন অ্যাড করবো, বা প্রিপোজিশনের পরে ওয়ার্ড বা ফ্রেজ যাই আছে, ঠিক আছে? তো দেখো একটু খেয়াল করো, আব্রাহাম লিঙ্কন তার জনগণের জন্য 1863 সালে গেটিসবার্গে দৃঢ়ভাবে তার বক্তব্য দিয়েছিলেন। আমি যদি বলি এটার ইংরেজি করো, তুমি দেখো একদম শেষ, ঠাডা ভাইয়া আমি ডাই, ঠিক আছে? বাট এখন তো ডাই না, এখন তো তোমাকে স্ট্রাকচার শিখাই দিছি, তাই না? এখন দেখো এখানে এত বড় জিনিস আছে, আব্রাহাম লিঙ্কন তার জনগণের জন্য। তুমি যদি বলতাম আব্রাহাম লিঙ্কন হিজ পিপলস ফর
1863 সালে গেটিসবার্গে অনেক ঝামেলা হয়ে যেত। তো এইটাকে আমরা যদি বাংলা ইংরেজিতে লিখতে চাই সুন্দর করে, জাস্ট আমি ইংরেজি স্ট্রাকচারটা দিয়ে নিয়ে আসবো। তো 1 নম্বরে কী হয়, সাবজেক্ট হয়, 2 নম্বরে 1 2, তারপর কি 3, এটা কি 4 ম্যানার, এটা কি 5 টাইমস 6 প্রিপোজিশন 7 এক্সট্রা 8 পর্যন্ত। তাহলে ইংরেজি স্ট্রাকচার হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তো 8 পর্যন্ত তুমি জানো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এমপিটি প্রিপোজিশন ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। একটা বাক্য ইংরেজিতে লিখলে ঠিক এরকম হয়। এইটাকে ঠিক এইভাবে স্ট্রাকচারে ফেলাই দেবো, বাংলা এলোমেলো থাকুক সমস্যা নেই। তো সাবজেক্ট লাগবে, সাবজেক্টকে আব্রাহাম লিঙ্কন, ওকে লিঙ্কন কি নাম্বার 1। তারপরে ভার্ব লাগবে, ভার্বটা দেখি, তার জনগণের জন্য 1863 সালে গেটিসবার্গে দৃঢ়ভাবে তার বক্তব্য দিয়েছিলেন। বক্তব্য দেওয়াটা কি, বক্তব্য যে দিছিল এই দেওয়াটাই তো একটা ভার্ব, তাই না? এটা হচ্ছে ভাই 2 নাম্বার পাইলাম। 3 নাম্বার লাগবে, 3 নাম্বার অবজেক্ট। হ্যাঁ, কি দিয়েছিল, 3 নাম্বার হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাই হচ্ছে ভাই মানে দিয়েছিল, এটাই তো হচ্ছে একটা ভার্ব। 3 নাম্বার হচ্ছে ভাই কি দিয়েছিল, প্রশ্ন করো তো কি দিয়েছিল, সে বক্তব্য দিয়েছিল। এই যে 3 নাম্বার শেষ, 3 নাম্বার হইল। তারপরে 4 নাম্বার হচ্ছে কিভাবে বক্তব্য দিয়েছিল, তো বলো তো ধীরভাবে বক্তব্য দিয়েছিল। হ্যাঁ, ধীরভাবে বক্তব্য 4 নাম্বার। 5 নাম্বারটা বলো তো কোথায় প্লেস, কোথায় বলো তো, কোথায় বলো তো গেটিসবার্গে, কোথায় গেটিসবার্গে, এটা কত নাম্বার, প্লেস হচ্ছে 5 নাম্বার। এখন 6 নাম্বার না, টাইম কখন দিয়েছিল বলো তো, কখন দিয়েছিল 1863 সালে, 1863 সালে। এটা কত নাম্বার, 6 নাম্বার গেল আমার, এটা 6 নাম্বার গেল। এখন ভাই 7 নাম্বার প্রিপোজিশন, এই যে জন্য বা ফর, ফর মানে জন্য, 7 নাম্বার প্রিপোজিশন, এরপরে হচ্ছে ওয়ার্ড বা ফ্রেজ, এটা হচ্ছে ভাই 8 নাম্বার। ওকে, এখন আমরা সাজায় ফেলি। তাহলে 1 নাম্বার 1 আব্রাহাম লিঙ্কন। ওকে, এই যে দেখলাম আব্রাহাম লিঙ্কন, লিঙ্কন বানানটা একটু দেখে রাখো, আব্রাহাম লিঙ্কন। তারপরে দেখো, এখন যদি তোমার রিটেনে আসতো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 7 মাসের ভাষণ কিংবা কোনো কিছু একটা লিখলে তুমি সুন্দর করে এখন লিখতে পারবা, ঠিক আছে? দেখো আব্রাহাম লিঙ্কন, ওকে 1 নাম্বার। তারপর আমার লাগবে নাম্বার 2। নাম্বার 2 কি, কোথায় বার দিয়েছিলেন, দেওয়া বক্তব্য দেওয়া ইংরেজি মানে কি জানো, ডেলিভারেড, ডেলিভারেড যেহেতু পাস্ট টেন্সে তাহলে ইডি যুক্ত করলাম 2 নাম্বার। এখন লাগবে 3 নাম্বার, কি দিয়েছিল, বক্তব্য, হিজ স্পিচ, তার বক্তব্য, সরি এখানে যে তার বক্তব্য, তার বক্তব্য মানে কি বলো তো, হিজ স্পিচ, তার বক্তব্য। 3 নাম্বার গেল। 4 নাম্বার লাগবে এখন আমার, দৃঢ়ভাবে। 4 নাম্বার দৃঢ়ভাবে মানে কি, বোল্ডলি, বোল্ডলি, দৃঢ়ভাবে। 5 নাম্বার কোথায় দিয়েছিল, গেটিসবার্গে, লেখলা অ্যাট গেটিসবার্গ, অ্যাট গেটিসবার্গ, এ হচ্ছে 5 নাম্বার হচ্ছে অ্যাট গেটিসবার্গ। এখন হচ্ছে তোমার 6 নাম্বার লাগবে। 6 নাম্বারটা কি বলো তো ভাইয়া, 6 নাম্বারটা কি, 6 নাম্বারটা কোথায়, এই যে পাইলাম 6 নাম্বারটা, সালে 1863 সালে লেখলা ইন 1863। তারপরে কি ভাই 7 নাম্বার, 7 নাম্বার লাগবে আমার। 7 নাম্বার কি, প্রিপোজিশন ফর মানে জন্য। 8 নাম্বার লাগবে তার জনগণের, হিজ পিপল। শেষ, দেখছো? তাহলে কঠিন হলো, আব্রাহাম লিঙ্কন ডেলিভার্ড হিজ স্পিচ বোল্ডলি অ্যাট গেটিসবার্গ ইন 1863 ফর হিজ পিপল। দেখছো, ওই ইংরেজি লাইনগুলো তুমি চাইলেই ইজিলি লিখতে পারবা না, বাট তোমার কাছে যখন স্ট্রাকচার থাকবে ওই স্ট্রাকচার তোমার মতো বানাবা। যে এখানে ধরো অনেক সময় বানাইতে গিয়ে হয়তো বা দেখবা 5 নাম্বারটা মিসিং, ধরো এমটা নাই, ধরো দৃঢ়ভাবে জিনিসটা নাই, তো হইতেই পারে একটা মিসিং, সমস্যা নাই। পুরোটা যে লাগবে ব্যাপার না, কোনো কিছু মিসিং থাকতেই পারে, ধরো টাইমটা মিসিং থাকতে পারে, জাস্ট একটু হয়েছে, প্লেসটা দেওয়া আছে, তাহলে তোমার প্লেসটা দেওয়া থাকলে তুমি ম্যানার দৃঢ়ভাবে বাদ দিলাম, তাহলে বোল্ডলি, তারপরে কি বাদ দিলাম, টাইমটা বাদ দিলাম, ইন 60 এটা বাদ দিলাম, শেষ হয়ে গেল। তাহলে আব্রাহাম লিঙ্কন ডেলিভার্ড হিজ স্পিচ অ্যাট গেটিসবার্গ ফর হিজ পিপল, তার জনগণের জন্য, ফর হিজ পিপল। তো এইগুলো যে এমপিটি 3টাই থাকবে ব্যাপার এমন না, একটা থাকতে পারে, 2টা থাকতে পারে, সমস্যা নাই। তখন আমাদের সংখ্যাগুলো হবে 1 2 3, তখন এই পিটা হবে জাস্ট 4, তারপর 5 6, শেষ। 2টা বাদ দিলে 2টা শেষ, 8টা থেকে। এখন ধরো তোমাকে নিয়ে পরীক্ষা প্রশ্ন দিল জুলাই রেভলিউশন, জুলাই রেভলিউশনের জন্য এই লাইনটা খুবই দরকার। তো এই লাইনটা দেখি, তো বলতেছে বাংলার মানুষ স্বাধীনতার জন্য সাহসিকতার সাথে 5 আগস্ট শহীদ মিনারে স্বৈরাচারের বিরুদ্ধে 1 দফা দাবি ঘোষণা করেছিল। মনে আছে 5 তারিখ যে
4 তারিখে ঘোষণা করছিল যে 5 তারিখেই লং মার্চ টু ঢাকা, ঠিক আছে, যে স্বৈরাচার শাসনের বিরুদ্ধে তারা কিন্তু লং মার্চ টু ঢাকা ডেকেছিল। এই লাইনটা এখানে বলা হচ্ছে যে কোথায় দিছিল, শহীদ মিনারে দিছিল। কত দফা দাবি? 1 দফা দাবি। দেখো, বাংলার মানুষ স্বাধীনতার জন্য সাহসিকতার সাথে 5 আগস্ট শহীদ মিনারে স্বৈরাচারের বিরুদ্ধে 1 দফা দাবি ঘোষণা করেছিল। তোরা আমি যেভাবে বাংলাটা লিখছি এইভাবে না লিখে তুমি তোমার মতো করে ইজিলি লিখতে পারো, যেভাবে তোমার মুখের ভাষায় আসে। আমার ভাষায় এরকম আসলে তুমি বলতে পারো স্বৈরাচারের বিরুদ্ধে 1 দফা দাবি দিয়ে চলো 5 আগস্ট সাহসিকতার সাথে বাংলার মানুষ, উল্টাপাল্টা করে ফেলতেই পারো, স্বাভাবিক, ডাজেন্ট ম্যাটার। বাট আমরা যখন স্ট্রাকচারে চলে যাব, আমরা ইংরেজি স্ট্রাকচারে চলে যাব, তখন ইজিলি হয়ে যাবে। তো 1 2 3 4 5 6 7 8, ওকে, আমরা 8টা ভাগে সাজায় ফেলবো। এটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি করার যে স্ট্রাকচার। ওকে, সাবজেক্টকে বাংলার মানুষ, বাংলার মানুষ 1 নাম্বার। এখন 2 নাম্বার হচ্ছে ভার্ব। কাজটা কি দেখি তো, স্বাধীনতার জন্য সাহসিকতার সাথে 5 আগস্ট শহীদ মিনারে স্বৈরাচারের বিরুদ্ধে 1 দফা দাবি ঘোষণা করেছিল। ওকে ভাইয়া, ঘোষণা করাটাই হচ্ছে ভার্ব, তাহলে ঘোষণা করাটাই হচ্ছে ভার্ব, এটার তো কাজ, ঘোষণা করেছিল, এটা হচ্ছে ভার্ব। এটা কি 2 নাম্বার লাগবে। 3 নাম্বার অবজেক্ট লাগবে। এখন অবজেক্টে কি ভাই কি ঘোষণা করছিল, মানে ভার্বকে কোয়েশ্চেন করো, কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করো, কি ঘোষণা করেছিল? 1 দফা দাবি, 1 দফা দাবি। তাহলে 1 দফা দাবি, তাহলে কি ঘোষণা করেছিল? স্বৈরাচারের বিরুদ্ধে 1 দফা দাবি ঘোষণা করেছিল, স্বৈরাচারের বিরুদ্ধে 1 দফা দাবি ঘোষণা করেছিল। তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে তোমার 3 নাম্বার। এখন লাগবে হচ্ছে তোমার 5 নাম্বার লাগবে, 4 নাম্বার লাগবে। এখন কিভাবে ঘোষণা করেছিল বলো তো ভাইয়া? সাহসিকতার সাথে ঘোষণা করেছিল, তাহলে এটা 4 নাম্বার। আমার 5 নাম্বার কোনটা লাগবে বলো তো? 5 নাম্বারের প্লেস, কোথায় ঘোষণা করছিল একটু দেখো তো, আছে না শহীদ মিনারে। এই তো শহীদ মিনারে হচ্ছে আমার 5 নাম্বার পেয়ে গেছি। এখন আমার লাগবে কত নাম্বার বলো তো? 6 নাম্বার। সময় লাগবে না, কখন করছিল? 5 আগস্ট। তাহলে এটা কি ভাইয়া? আমার 6 নাম্বার হয়ে গেল। এখন ভাইয়া প্রিপোজিশন লাগবে। প্রিপোজিশন মানে কি? ফর মানে জন্য মানে ফর, একটা প্রিপোজিশন 7 নাম্বার। তারপরে কি? ওয়ার্ড বা ফ্রেজ যা আছে তাই 8 নাম্বার। ওকে, দেখো আমি তাহলে সাজাই। বাংলার মানুষ লিখলা, দ্য পিপল অফ, বাংলা না লিখে তুমি লিখবা পিপল অফ বেঙ্গল, লিখবা বেঙ্গল। তো পিপল অফ বেঙ্গল মানে বাংলার মানুষ, দি পিপল অফ বেঙ্গল। তারপর 2 নাম্বারটা কি ভাই বলো তো? 2 নাম্বারটা কি? ঘোষণা করেছিল। ঘোষণা করা কোনো কিছু মানে কি? ঘোষণা করা মানে অ্যানাউন্সড করা, তাই না? তাহলে অ্যানাউন্সড, এখানে অ্যানাউন্সড করা মানে অ্যানাউন্স হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার পাস্ট টেন্সে কি হবে? অ্যানাউন্সড, V2 হবে, যেহেতু এটা অতীতে। তাহলে দেখো দি পিপল অফ বেঙ্গল অ্যানাউন্সড, তাহলে 1 গেল, নাম্বার 2 গেল। এবার আমার 3 লাগবে। 3 মানে কি? 3 নাম্বার অবজেক্ট, কি ঘোষণা করেছিল? 1 দফা দাবি, স্বৈরাচারের বিরুদ্ধে 1 দফা দাবি। তাহলে 1 পয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট দ্য ডিক্টেটরশিপ। তাহলে আমার কত নাম্বার গেল? 3 নাম্বার গেল। ভাই এখন আমার 4 নাম্বার লাগবে। সাহসিকতার সাথে এর ইংরেজিতে কি বলতো? সাথে মানে কোনো কিছু সাথে মানে কি? উইথ। তাহলে লিখলা উইথ কোরেজ। সাহসিকতার সাথে মানে কি? উইথ কোরেজ মানে সাহসিকতার সাথে। এখন 4 নাম্বার গেল। এখন আমরা 5 নাম্বারটা, প্লেস, কোথায় দিছিল বলো তো? 5 নাম্বার শহীদ মিনারে। ওকে, 5 নাম্বার দিলাম, অ্যাট শহীদ মিনার 5 নাম্বার শেষ। এখন ভাই আমার লাগবে হচ্ছে 6 নাম্বার কি? টাইমটা কখন বলো তো ভাই? 6 নাম্বার 5 আগস্ট। তাহলে 6 নাম্বারটা কি? 5 আগস্টে লিখলা অন 5 আগস্ট 5 আগস্ট। তারপরে কি ভাইয়া? 6 শেষ। এখন 7 নাম্বার প্রিপোজিশন লাগবে, ফর, জন্য। এখন লাগবে হচ্ছে লাস্টেরটা লাগবে। তার লাস্টেরটা কি? ওয়ার্ড বা ফ্রেজ আছে কি? স্বাধীনতা, দেয়ার ফ্রিডম, স্বাধীনতার, তাহলে দেয়ার ফ্রিডম শেষ। এখন যদি তুমি একটু খেয়াল করো, দ্য পিপল অফ বেঙ্গল অ্যানাউন্সড 1 পয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট দ্য ডিক্টেটরশিপ উইথ কারেজ অ্যাট শহীদ মিনার অন 5 আগস্ট ফর দেয়ার ফ্রিডম। তাহলে দেখো এই লাইনগুলো তুমি চাইলেই আগে লিখতে পারতে না, বাট এখন থেকে তুমি তোমার মতো বাংলা বানিয়ে ওই স্ট্রাকচারটা ফলো করে অনেক সেন্টেন্স লিখতে পারবা, ঠিক আছে? তো তুমি যখন বানাবা তখন দেখবা হয়তো বা পিটা অনেক সময় দেখবা তুমি ইউজ করবা না, টিটা করবা না, সবগুলো যে ইউজ করতে ব্যাপারে এমন না, ঠিক আছে? তাহলে দেখো, দি পিপল অফ বেঙ্গল অ্যানাউন্সড 1 পয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট দ্য ডিক্টেটরশিপ উইথ কোরেজ অ্যাট শহীদ মিনার অন 5 আগস্ট ফর দেয়ার ফ্রিডম। বাংলার মানুষ তার স্বাধীনতার জন্য 5 আগস্ট শহীদ মিনারের সামনে সাহসিকতার সাথে 1 দফা দাবি ঘোষণা করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে।
তুমি তোমার মতো করে বাংলা সাজাবা, তারপর তুমি ওই স্ট্রাকচারটা 1 2 করে ভাগ করবা, ভাগ করে ইংরেজিতে লিখবা, হয়ে যাবে। ওকে, বুঝছো? বুঝছো কি না বলো? যাবো নেক্সটে যাবো? নেক্সটে যাবো? এই 1 পয়েন্ট মুভমেন্ট যে লিখছো তুমি, এরকম লিখছো কেন? 1 এভাবে এক লিখো না ভাইয়া। মামা পণ্ডিত কি করে একা একা ধরতেছে, পণ্ডিত কি করে একা একা বুঝছো? ওকে, চলো এখন আমরা অন্য কিছু পড়বো। এখন আমরা যেটা পড়বো খুবই 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 ক্রুশাল, খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? চার্জ যদি শেষ হয়ে যায়, আল্লাহ আমার তো ভয় করতেছে চার্জ থাকে কিনা। এটা ফার্স্ট দেখো, ইউজ অফ মডাল। আমরা মডাল ভার্ব ইউজ করব। আজকে এমন একটা দিনে এরকম মেজাজ নষ্ট করতেছে, এরকম স্লো হচ্ছে কেন? ভোট তো কখনো এরকম স্লো করে না। খেয়াল করো, এখানে আমরা এখন শিখবো ইউজ অফ মডাল। আমরা মডাল ইউজ করবো, মডাল ইউজ করে তোমরাও পারো। তারপর দেখবো মডালের পরে ভার্বের B1 ইউজ করবো। অ্যাক্টিভ সেন্টেন্সে মডাল প্লাস ভার্বের B1 তোমরা সবাই জানো। হ্যাঁ, তারপর মডালের পরে B প্লাস B3, এটা পেসিভ ইউজ করে আমরা সেন্টেন্স লিখবো। আমরা ওই দিন পড়ছি ক্যান বি, কুড বি, এগুলো কিন্তু পড়ছি। এখন এগুলাকে আমরা একটু সেন্টেন্সে অ্যাপ্লাই করবো, তাহলে হয়ে যাবে। তারপরে আমরা নতুন একটা জিনিস শিখবো, কুড হ্যাভ, যেটা দিয়ে খুবই অনেক অনেক ভালো সেন্টেন্স। কুড হ্যাভ থাকতে বা হতে পারতো, থাকতে বা হতে পারতো। হ্যাঁ, তোমরা অনেকে দেখো না, আথার আলী বলে কুড হ্যাভ বিন উইকেট, এটা আউট হয়ে যেতে পারতো। হ্যাঁ, 1 সেকেন্ড যদি দেরি করতো, কুড হ্যাভ বিন উইকেট, এটা আউট হয়ে যেতে পারতো। দেখো কিন্তু ধারাভাষ্য কিন্তু এই কথাগুলো বলে যে হয়ে যেতে পারতো, হতে পারতো। এই এক্সপ্রেশনটা আমরা আজকে মনোযোগ দিয়ে শিখবো। তারপর শুড হ্যাভ প্লাস নাউন দিয়ে আমরা ওই দিন তোমাদের সেন্টেন্স মেক শিখাইছি, আজকে একটু প্যারাগ্রাফে ট্রাই করব। তারপর দেখো আরও 2টা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ শিখাবো। একটু লং ক্লাস, একটু মনোযোগ দিয়ে করো। এখন আমরা ক্যানেরটা শিখবো, ক্যান প্লাস ভার্বের B1। ওকে, এটা আমরা এক্সপ্রেশনগুলো শিখবো। তাহলে মডাল প্লাস ভার্বের B1। তো মডালের মধ্যে অনেকগুলো মডাল আছে, বেশিরভাগ মডাল লাগে না। পরীক্ষার মধ্যে লাগে হচ্ছে ক্যান লাগে, কুড লাগে এবং শুড লাগে, এবং উইল আমরা মাঝে মাঝে ইউজ করি। ওকে, উইল তো এমনিতে টেন্সে পড়ে যায়। এই 4টার বাইরে আর কোনো মডাল ভাব দেখবা তোমার রিটেনে লাগতেছে না, সো দরকার নেই। ওকে, তো চলো আমরা কয়েকটা মানে বাচ্চাদের সেন্টেন্স পড়ি। হ্যাঁ, দেখো, আই ক্যান সুইম ইন দ্য রিভার্স, মানে সুইম মানে সাঁতার। তা আই ক্যান সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতে পারি। ক্যান প্লাস ভার্বের B1। শি ক্যান, আচ্ছা, শি ক্যান সিং বিউটিফুলি, সে অনেক সুন্দর গান গাইতে পারে। দে ক্যান প্লে দ্য পিয়ানো, তারা পিয়ানো বাজাতে পারে। ক্যান মানে পারে, এটা মানে তুমি পারে বা পারি, এটা দিয়েই পারবা। উই ক্যান ডু ইট, আমরা এটা করতে পারি। তাহলে ক্যানের ব্যাপারটা তোমরা একটু শিখে ফেললা। উই ক্যান ভিজিট দ্য পার্ক টুমোরো। হ্যাঁ, তারপরে তুমি বলতে পারো ইউ ক্যান কমপ্লিট দিস টাস্ক, তুমি এই কাজটা কমপ্লিট করতে পারো। এখানে অনেকগুলো আছে, তোমরা একটু পিডিএফটা দেখে একটু ট্রাই করবা। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ইংরেজিতে কথা বলতে পারে। তাহলে সে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আচ্ছা, তুমি কি আমাকে আমার বাড়ির কাজে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, ক্যানটা আগে নিয়ে আসলা। তারপর দেখো এখানে আমি তার চেয়ে দ্রুত দৌড়াতে পারি। তাহলে আই ক্যান রান ফাস্টার দেন হিম। হ্যাঁ, উই ক্যান সলভ দিস প্রবলেম টুগেদার, উই ক্যান সলভ দিস প্রবলেম টুগেদার, আমরা সমস্যাটা একসাথে সমাধান করতে পারি। শি ক্যান পেইন্ট, সে পারে। ক্যান প্লাস ভার্বের B1। ওয়ান্ডারফুল পিকচার, সে দারুণ ছবি আঁকতে পারে। তো এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, রিটায়ার হিজ কার, ক্যান বিল্ড এ হাউস, দে ক্যান বিল্ড এ হাউস, দে ক্যান আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারে। ক্যান প্লাস ভার্বের B1, অর্থাৎ মডাল প্লাস ভার্বের B1। দেখো, আমরা একটি পার্টি আয়োজন করতে পারি। তাহলে তোমরা বললা উই ক্যান অর্গানাইজ
এ পার্টি, উই ক্যান অর্গানাইজ এ পার্টি, আমরা একটা পার্টি আয়োজন করতে পারি। সে একজন পেশাদারের মতো নাচতে পারে, তুমি বললা শি ক্যান ডান্স লাইক এ প্রফেশনাল, দে ক্যান ওয়ার্ক ইন এনি এনভায়রনমেন্ট, তারা যে কোনো পরিবেশে কাজ করতে পারে। যেমন তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, তারা যে কোনো পরিবেশে কাজ করতে পারে। তারা কি করতে পারে? তারা যে কোনো পরিবেশে কাজ করতে পারে। এটার ইংরেজিতে কি ভাইয়া বলো তো? তোমরা একটু লিখো, আমি এটা ঠিক করি। হ্যাঁ, তোমরা একটু লিখো। তাহলে এটার ইংরেজিতে একটু লেখো যে তারা যে কোনো পরিবেশে কাজ করতে পারে। তাহলে দে ক্যান ওয়ার্ক, তারা পারে, তারা পারে, ক্যান ওয়ার্ক, দে ক্যান ওয়ার্ক, তারা পারে ইন এনি এনভায়রনমেন্ট, তারা যে কোনো পরিবেশে কাজ করতে পারে। মানে এরকম ঢং করতেছে কেন? মানে কি সমস্যা হয়েছে? আমার তো মুখ গুলা কইতেও পারে না রে বেচারারে, অনেকদিন ধরে পরিষ্কার টরিষ্কার আদর টাদর করি না তো, বেচারা আজকে মন খারাপ। একটু পরে পরে এমন হইতো না, হইলে একবারই হয়, বুঝছো? এটা আবার এবছর এরকম যে হইলে একবারই হয়, এত বারবার ডিস্টার্ব তো করে না, হইলে একবারই হয়। সে তো আবার এরকম লোক না যে বারবার ডিস্টার্ব করার মতো লোক না, বুঝছো? হ্যাঁ, তো জগুরতে বড় বন্ড, এটাই বাস্তব, আসলে এটাই বাস্তব। আচ্ছা, এটা যদি বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করো, তাহলে আমি এটা নিয়ে টাইম ওয়েস্ট করবো না। মডেলের ব্যাপারটা বুঝছো কিনা একটু বলো। এটা না বোঝার তো কিছু নাই, এটা দেখে দেখে লিখলেই হলো। আমি তো জাস্ট খালি তোমাকে এক্সপ্রেশনটা ধরায় দিলাম, তাই না? এটা একটু লিখলেই হলো, দেখে দেখে লিখো, তাহলে হয়ে যাবে। বুঝছো কিনা একটু আমাকে বলো তো, বুঝছো কিনা? দেখো, আমি কি তোমার ফোনটি একটু ব্যবহার করতে পারি? হ্যাঁ, ক্যান আই ইউজ ইউর ফোন ফর এ মোমেন্ট, মানে পারে। আমরা যখন এই পারে কিংবা পারি, হ্যাঁ, তখন আমরা ক্যান ইউজ করব, তখন আমরা ক্যান ইউজ করব। তো এটা আমরা সবাই বুঝি, সবাই পারি, এটা নিয়ে কোনো প্যারাই নেই। হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি। হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর মাইন্ড, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর হার্ট, তোমরা বলো না? হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর পেইন, আমি তোমার যন্ত্রণা বুঝতে পারতেছি, তো আমিও তোমাদের যন্ত্রণা বুঝতে পারি এডমিশনের। হ্যাঁ, এগুলো বুঝছো? ওকে, এখন আমরা তো একটু জানি মডাল করব, তো মডাল কীভাবে করে, পেসিভ কীভাবে করে, ক্যান বি প্লাস মানে ওই যে বিভার প্লাস বি3, তাই না? বিভার প্লাস বি3। তো মডালের যে পেসিভ ফর্মটা আমরা তো অ্যাক্টিভই লিখতে পারি, তো এখন পেসিভই লিখবো না, আমরা পেসিভ একটু লিখি। দেখো তো, তাহলে কাজটি দ্রুত সম্পন্ন করা যেতে পারে, তাহলে দি ওয়ার্ক ক্যান বি ডান, তাহলে ক্যান বি ডান, তাহলে মডাল, আমরা যেহেতু মডাল ক্যান ইউজ করতে পারছি, তাহলে ক্যান ইউজ, মডাল প্লাস বি প্লাস বি3, এই তো। যাতে আমরা যেহেতু ক্যান ইউজ করতেছি, ক্যান, তারপরে ক্যান বি, তারপরে বি3। ওই দিন যারা আমরা ক্লাস 6-এ আমরা প্র্যাকটিস করছি না, দ্য স্কুল ক্যান বি বা কুড বি এরকম হতে পারতো, বা এই যে ক্যান বি প্লাস বি3 ইউজ করে পেসিভে নিয়ে যায়। হ্যাঁ, তো উইল বি, হ্যাঁ উইল বি হবে, উইল বি হবে, তো উইল বি এরকম হবে, তারপরে বি3। সাবজেক্টটা যদি পেসিভে হয়, তো এতক্ষণ যা পড়াইলাম সাবজেক্টটাও ছিল নিজে নিজে কাজ করতে পারতো, এখন সাবজেক্টটা নিজে নিজে পারে না, তাই আমরা পেসিভ করে দিব। তাহলে দি ওয়ার্ক, এই কাজটি ক্যান বি ডান কুইকলি, কাজটা খুব তাড়াতাড়ি করা যেতে পারে। তারপর দেখো, এই বইটি যে কেউ পড়তে পারে, দিস বুক ক্যান বি রিড, দিস বুক ক্যান বি রিড, ক্যান বি রিড, যে কেউ পড়তে পারে বাই এনিওয়ান। তাহলে ক্যান বি মানে কি ভাই বলো তো? ক্যান বি তাহলে হতে পারে, করতে পারে, তাহলে ক্যান বি মানে কি? পারে, হতে পারে, হতে পারে বা করতে পারে। তো আমরা এরকম যখন ইউজ করব তখন আমরা এগুলো লিখব। তারপরে দেখো, সমস্যাটি সহজেই সমাধান করা যেতে পারে। আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখব, প্যারাগ্রাফে লিখবো না এটা, সমস্যাটি মানে সমস্যাটি সহজেই সমাধান করা যেতে পারে, সমস্যাটি সহজেই সমাধান করা যেতে পারে। সমস্যা, দি প্রবলেম ক্যান বি সলভড ইজিলি, এই তো হয়ে গেল। দিস প্রবলেম মানে দি প্রবলেম, সমস্যাটি, সমস্যা তার নিজে নিজে সমাধান হয়, একে করতে হয়, তাহলে সমস্যাটি সহজেই সমাধান করা যেতে পারে। তাহলে দি প্রবলেম ক্যান বি সলভড ইজিলি, দি প্রবলেম ক্যান বি সলভড ইজিলি। তোমরা এটা বুঝছো কিনা যদি বলো একবার বুঝছি, তাহলে এই সবগুলো আমি পড়াবো না, কারণ আমার ক্লাসে বারবার পড়া এত দরকার নেই, তুমি একবার লিখলে এক্সপ্রেশনটা ক্লিয়ার হয়ে যাবে। বলো,
দি প্রজেক্ট ক্যান বি ফিনিশড বাই টুমোরো। দেখো প্রকল্পটি আগামীকাল শেষ করা যেতে পারে। তো দি প্রজেক্ট প্রকল্পটি ক্যান বি ফিনিশ শেষ করা যেতে পারে, শেষ করা যেতে পারে, হতে পারে, যেতে পারে, করতে পারে, তারপর যেতে পারে, এরকম ক্ষেত্রে আমরা যখন মনে মনে বাংলা আসবে তখন ইউজ করবো। বুঝছো কি না? বুঝছি, এটা না বোঝার কেউ নাই। দেখো চিঠিটি তার দ্বারা লেখা যেতে পারে, তাহলে দেখো দি লেটার ক্যান বি রিটেন বাই ইউ। তারপর দেখো দি ফুড ক্যান বি কুকড ইন এ আওয়ার, 1 ঘন্টার ভিতরে হবে। তারপর দেখো অনেকগুলো আছে। দেখো মিস্টেক ক্যান বি ওয়াকার, দেখো ভুলগুলো সংশোধন করা যেতে পারে। মিস্টেকস ক্যান বি কারেক্টেড, মিস্টেক ক্যান বি কারেক্টেড, ভুলগুলো দেখো ভুলগুলো সংশোধন করা যেতে পারে। মিস্টেক ক্যান বি কারেক্টেড। তারপর দেখো খাবারটি 1 ঘন্টায় রান্না করা যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে, হ্যাঁ গাওয়া যেতে পারে, একটু খেয়াল করো, হ্যাঁ লেখা যেতে পারে। এইগুলোর ক্ষেত্রে দেখো লেখা যেতে পারে, যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে, গান গাওয়া যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে। এই করাতে মানে পড়া করা বারটার পরে যেতে পারে, হতে পারে, এই ক্ষেত্রে ক্যান ইউজ করবো। তাহলে দেখো লাস্ট ওয়ান দেখি আমরা, দেখো ভুলগুলো সংশোধন করা যেতে পারে, তাহলে মিস্টেকস ক্যান বি কারেক্টেড। শেষ দেখো করা যেতে মানে কি ক্যান বি, আর কারেক্টেড শেষ মানে ভুলগুলো, বারটা দিয়ে দিলাম। তারপরে এগুলো আর কি বুঝাবো, সহজ জিনিস বুঝাইতে গেলে আমার কঠিন লাগে। তারপরে দেখো গল্পটি সহজভাবে বলা যেতে পারে। দি স্টোরি ক্যান বি টোল্ড, দি স্টোরি ক্যান বি টোল্ড, গল্পটি মানে বলা যেতে পারে ইন এ সিম্পল ওয়ে। তারপর দেখো মিটিংটি আগামী সপ্তাহে নির্ধারণ করা যেতে পারে। দি মিটিং ক্যান বি শিডিউল, দি মিটিং ক্যান বি শিডিউল, শিডিউল বানানটা একটু ভালো করে মুখস্থ করবা, ঠিক আছে? SC পরীক্ষা আসতে পারে, HEDULE, আমি কেমনে মনে রাখতাম SC, হ্যাঁ মানে সে, তারপর সি, দেখো সে SC মানে কি সে, তাহলে সে মানে কি মানে হি, তাহলে সে মানে কি হি শেষ। তারপরে কি ডিউ, মনে রাখে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে হলে এটা বানানটা ডিউর কথা মনে রাখতে হবে। তারপর এলিতে এমনি মনে থাকে শিডিউল। তো আমি যেমনি মনে রাখতাম, তাহলে সে, এই যে সে মানে সে, সে মানে তো হি, সে মানে তো সে, মানে হি মানে কি সে, তাহলে সে সে, ঠিক আছে? তাহলে কে সে? ঢাকা ইউনিভার্সিটি শিডিউল। যাই হোক এগুলো আবার স্ক্রিন রেকর্ড করে দিও না, সর্বনাশটা করছে, মনে থাকলেই হইলো, ঠিক আছে? শিডিউল বানানটা এমনি মনে রাখো। তারপর দেখো বিষয়টি মিটিংয়ে আলোচনা করা যেতে পারে। দি ইস্যু ক্যান বি ডিসকাসড ইন দ্য মিটিং। তোমরা এটা সবাই পারবা, ওকে। এখন আমরা পড়বো হচ্ছে কুড হ্যাভ। দেখো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এখন পড়বো সেটা, দেখো কুড হ্যাভ। পরীক্ষায় ভাইয়া কুড হ্যাভ দিয়ে অনেক আসে। দেখো কুড হ্যাভ, কুড হ্যাভ মানে কি থাকতে বা হতে পারতো, আমরা প্রেজেন্টে বসি, ক্যান মানে পারে, বাট পারতো, এটা করতে পারতো। আসিফ ভাইয়া আমাদের জন্য গত 3 মাস এগুলো করতে পারতো, গভর্নমেন্ট এটা করতে পারতো, এডুকেশন শিক্ষার্থীদেরকে ভালো করার জন্য এটা করতে পারতো। তাহলে কি পারতো, কি হতো, এই ধরনের যদি কোয়েশ্চেন বা তোমার মাথা থেকে ধরো একটা লাইন লিখতে মন চায় তো তুমি লিখতে পারবা এভাবে, ওকে ফাইন। প্রথমে আমি কিন্তু কোনো দিনও টাইটেল দিব না, টাইটেল খুব কম দিচ্ছি, কারণ পরীক্ষা হলে যেন টাইটেল ভুল না করো। এখন পরীক্ষার টাইটেল দিবা এটা তুমি নিজে। ওহো সকিনা ঠিক হয়ে যাও, অনেক দিন ধরে আদর যত্ন করি না, মানে কি বলে অনেক দিন ধরে তো এই যে স্প্রেটে আছে না, ওই যে এরকমভাবে তেল দিই না তো মাথায়, তো মাথায় তেল না দিলে তো অনেক ঝামেলা হয়, তো অনেক দিন ধরে আদর যত্ন করি না, মনটা খারাপ। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, ঠিক হয়ে যাও, যাও। বাচ্চাগুলা তোমার জন্য অনেক কান্নাকাটি করতেছে। ওকে 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 ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, ঠিক আছে, বুঝছো? দেখছো আদর করলে কথা শোনে এরকম, এই জন্য তোমরা যাতে কিউট, তোমাদেরকে একটু আদর করি, তোমরা কিন্তু কথা শুনো। এখন টাইটেলটা কে দিবে বলো তো, একটু কথা শুনে ফেলো, টাইটেলটা কে দিবে? ও মা স্লো হয়ে গেছে, মা কান্নাকাটি করতেছে, মানে এরকমভাবে বাসায় যাও। ও মা আহা হা আহ কী রে আদর, মানে মানে এমন হয়েছে যে রাগ থামছে, হ্যাঁ এটা চোখের পানি মুছতেছে, বাট মানে ওই জিদটা কিন্তু এখনও ভিতরে রয়েছে, মানে সবটা থামতেছে না, আরেকটু আদর করতে, বুঝছো? তো আদর কেমনে করে আমি বুঝতেছি না, তো এভাবে কি করতে হয়, দিতে হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা একটু দেখি, একটু চার্জে লাগায় দেখি, তাকে একটু তেল দিই। তো এরকম একটা অবস্থা যে এরকম হইলে তো আসলেই যন্ত্রণার মধ্যে পড়লাম আমি।
আচ্ছা দেখি এখন হয়তো বা একটু ঠিক হইতে পারে, তাদের যত্ন করছি। ওকে, এখন টাইটেলটা কে দিবে? টাইটেলটা কে দিবে? তুমি। এখন টাইটেলটা কি জানো? ইংরেজিতে লিখবা যে একটা ইউনিভার্সিটি কি কি করতে পারতো, মানে শিক্ষার্থীদের জন্য কি কি করতে পারতো। দেখো আমি প্রতিদিন তোমার কিন্তু সেন্টেন্স মেকিংয়ে শিখাই না, আমি দেখছি অনেক জায়গায় জাস্ট তোমাদেরকে যেমনি সেন্টেন্স পড়াইছি না ওরকমভাবে পড়াইছি, বাট এগুলোকে অ্যাট এ গ্ল্যান্স একটা প্যাসেজে তুমি ইউজ না করো কখনো ওগুলো কাজে দিবে না। তাহলে দেখো আমরা একটা প্যাসেজে ইউজ করি, তাহলে আমরা প্যাসেজে এখন শিখবো কী ভাইয়া বলো তো? এখন আমরা শিখবো হচ্ছে কুড হ্যাভ। আমরা এখন শিখবো কি? কুড হ্যাভ। আমরা এখন শিখবো কি? ওহো আবার ঝামেলা, যাই হোক ঝামেলা করলো, আজকে আমরা ঝামেলার মধ্যে দিয়েই পড়ে ফেলি, তারপরে যেটা আমি দেখতেছি ক্লাসটা শেষ হোক কী করা যায়। হ্যাঁ, তারপরে আমি দেখতেছি ক্লাসটা শেষ হলে কি করা যায়। ওকে দেখো তাহলে টাইটেলটা দিও তো, একটা ইউনিভার্সিটি কী কী করতে পারতো। হ্যাঁ, তাহলে করতে পারতো, একটা ইউনিভার্সিটি কী কী করতে পারতো একটু খেয়াল করো, কী কী করতে পারতো। তাহলে ইউনিভার্সিটিস কুড হ্যাভ করতে পারতো প্রোভাইডেড, কুড হ্যাভ প্লাস বি3, স্ট্রাকচারটা একটু শিখো। কুড হ্যাভ প্লাস বি3, হ্যাঁ করতে পারতো, বি3 হচ্ছে ভার, কি করতে পারতো। দেখো ইউনিভার্সিটিস কুড হ্যাভ, ইউনিভার্সিটি করতে পারতো, কি করতে পারতো? প্রোভাইড মোর হ্যান্ডস অন লার্নিং অপরচুনিটিস। তাহলে প্রোভাইডস মোর লার্নিং অপরচুনিটিস, এটা বাদ দাও, হ্যান্ডস অন বাদ দিয়ে দাও, কঠিন জিনিস লাগবে না। তাহলে তুমি লিখলা ইউনিভার্সিটি কুড হ্যাভ প্রোভাইডেড, ইউনিভার্সিটি কুড হ্যাভ প্রোভাইডেড, ইউনিভার্সিটি কি করতে পারতো? প্রোভাইড করতে পারতো, কি প্রোভাইড করতো? মোর লার্নিং অপরচুনিটিস, অনেক লার্নিং অপরচুনিটিস প্রোভাইড করতে পারতো। তারপর তো শেষ হয়ে গেছে, সেন্টেন্স বানানো শিখেছেন, কেন প্রোভাইড করবো? টু প্রিপেয়ার, তৈরি করতে, স্টুডেন্টস ফর রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ। দেখছো ওই যে আগে সেন্টেন্সগুলো শিখাইলাম না কিভাবে বাড়ায়, তাহলে একটা সেন্টেন্স তো তুমি এখানে থেমে গেলা। ওকে, এখানে থেমে গেলা। তাহলে ইউনিভার্সিটিস কুড হ্যাভ, ইউনিভার্সিটি করতে পারতো, কি করতে পারতো? ইউনিভার্সিটি কুড হ্যাভ প্রোভাইডেড, তাহলে কুড হ্যাভ প্লাস বি3 শিখাচ্ছি, অল টাইম কুড হ্যাভ প্লাস বি3। তাহলে ইউনিভার্সিটি প্রোভাইডস দিয়ে আগে শিখছি শুরুর দিকে, মানে প্রথম ক্লাসগুলোতে। এখন আমরা যদি ধরো একটু অ্যাডভান্স লিখতে চাই, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা পছন্দ করে, এই ক্ষেত্রে তুমি যদি লিখো ইউনিভার্সিটি কুড হ্যাভ প্রোভাইডেড, একটা ইউনিভার্সিটি কুড হ্যাভ প্রোভাইডেড, একটা ইউনিভার্সিটি দিতে পারতো মোর লার্নিং অপরচুনিটিস, মোর লার্নিং অপরচুনিটিস টু প্রিপেয়ার, তৈরি করতে, টু প্রিপেয়ার তৈরি করতে, স্টুডেন্টস ফর রিয়াল ওয়ার্ল্ড কম্পিটিশন। চিন্তা করে দেখো আমি আগে যেগুলো পড়াইছি এগুলো ইউজ হয় নাই, প্রথমে টুটা ইউজ করছে, ঠিক আছে, তারপরে কি ইউজ করছে? ফর প্লাস নাউন, আমরা ফর প্লাস ভার প্লাস আইএনজি ইউজ করছিলাম প্রিপোজিশনের পরে, এখন ফর প্লাস নাউন ইউজ করছে, ফর রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ। দে কুড হ্যাভ অফার্ড, দে কুড হ্যাভ অফার্ড, তারা আরও অফার করতে পারতো, দে কুড হ্যাভ অফার্ড, তারা আরও বেশি অফার মানে দিতে পারতো, কি দিতে পারতো? বেটার মেন্টাল হেলথ। তাহলে কুড হ্যাভের পরে যা আছে তুমি তা লিখবা। দেখো কুড হ্যাভ প্লাস বি3, দে কুড হ্যাভ অফার, তারা দিতে পারতো, অফার করতে পারতো বেটার মেন্টাল হেলথ। একটা ইউনিভার্সিটি কি কি দিতে পারতো? তাহলে তোমার পাইলা কি পাইলা? 1 নম্বরে পাইলা কুড হ্যাভ প্রোভাইডেড মোর লার্নিং অপরচুনিটিস, বাট এই পর্যন্ত তুমি সেন্টেন্স থামে যাবা, কিন্তু না থামবা না, কেন? পরে লিখবা টু প্রিপেয়ার স্টুডেন্টস, স্টুডেন্টদের তৈরি করতে ফর রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ। ইউনিভার্সিটি মানে কুড হ্যাভ প্রোভাইডেড মোর লার্নিং অপরচুনিটি, অনেক শিক্ষার সুযোগ করে দিবে, কেন? টু প্রিপেয়ার তৈরি করতে স্টুডেন্টদের ফর রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ বা কম্পিটিশন, কারণ বর্তমান যুগে পৃথিবীর সাথে কম্পিটিশান। দে কুড হ্যাভ অফার, তারা আরও দিতে পারতো। এখন এখানে যে দে দিয়ে আমি থামছি, তুমি কি থামবা? তুমি যখন লিখবা একদম বোল্ড করে, আমি বলে দিচ্ছি একদম বোল্ড করে এই জায়গার যে কনজাংশনগুলো শিখাইছি না ওগুলো ইউজ করবা। ফার্স্টলি, এটা হচ্ছে ফার্স্টলি দিয়ে শুরু করবা, ফার্স্টলি এটা দিবা হচ্ছে সেকেন্ডলি, দ্বিতীয়ত দে কুড হ্যাভ অফার্ড বেটার মেন্টাল হেলথ, তারা ভালো মানসিক স্বাস্থ্যের ব্যবস্থা করতে পারতো, কেন করতে পারতো? সাপোর্ট টু হেল্প স্টুডেন্টস কুপ উইথ স্ট্রেস। এখন এটা কেন দিতে পারতো? টু হেল্প সাহায্য করতে স্টুডেন্টসে, কুপ উইথ মানে কি? মানিয়ে চলা, মানিয়ে চলতে
ট্রেস মানে ইউনিভার্সিটি আমাদেরকে অফার করতে পারতো মেন্টাল হেলথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে মানসিক স্বাস্থ্যের ব্যবস্থা করা আছে। মানসিক রুগী যারা ওদের জন্য ব্যানার টাকায় যে তুমি একটু ডিপ্রেস ফিল করতেছো এখানে আসো কথা বলো, তোমাদের জন্য ওই চিকিৎসার ব্যবস্থা করতে আসে। তাহলে ইউনিভার্সিটি কুড হ্যাভ অফার্ড বেটার মেন্টাল হেলথ সাপোর্ট। তাহলে ইউনিভার্সিটি কুড হ্যাভ অফার দিতে পারতো, করতে পারতো, দিতে পারতো, এই ক্ষেত্রে কুড প্লাস হ্যাভ প্লাস B3। তাহলে কি করতে পারতো বা দিতে পারতো। তাহলে কুড হ্যাভ অফার্ড বেটার মেন্টাল হেলথ সাপোর্ট, শেষ। তারপর কি থামবা, মানে মেন্টাল হেলথ সাপোর্ট দিতে পারতো, কেন দিতে পারতো? টু হেল্প, সাহায্য করতে, টু হেল্প দ্য স্টুডেন্টস খুব উইথ, মানিয়ে চলতে ট্রেসের সাথে। এডিশনালি ইউনিভার্সিটি কুড হ্যাভ ক্রিয়েটেড, তৈরি করতে পারতো। এডিশনালি ইউনিভার্সিটি কুড হ্যাভ ক্রিয়েটেড, দেখো কুড হ্যাভ ক্রিয়েটেড, বারের B3 দিলাম, কুড হ্যাভ ক্রিয়েটেড তৈরি করতে পারতো মোর ইন্টার্নশিপ প্রোগ্রামস, মানে ইন্টারন্যাশনাল বা ইন্টার্নশিপ প্রোগ্রাম টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট। ঠিক আছে, তারপর দেখো এডুকেশন কুড হ্যাভ ইনভেস্টেড, হ্যাঁ এডুকেশন কী করতে পারতো, ওই জায়গায় ইনভেস্ট করতে পারতো ইন মডার্ন ফেসিলিটিস টু এনহ্যান্স দ্য লার্নিং এক্সপিরিয়েন্স। দেখো আমাদের যে মডার্ন যে ব্যাপারগুলো আছে না ওইগুলোতে দিতে পারতো। তাহলে আইডিয়া তো তোমাদের নাই, বাট আইডিয়াটা আমি দিয়ে দিলাম, বা স্ট্রাকচারগুলো দেখলে তো কীভাবে হইলো। তাহলে ইউনিভার্সিটি একটা গেল কুড হ্যাভ প্রোভাইডেড, কারণ একটা পড়াচ্ছি ভালো করে, কারণ বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। দেখো একটা গেল কুড হ্যাভ প্রোভাইডেড, একটা গেল। 2 নম্বরে কুড হ্যাভ অফার্ড, যারা অফার করতে পারতো, কি অফার করতে পারতো লিখে দিলাম মেন্টাল হেলথ সাপোর্ট টু এটা। তারপর দেখি ইউনিভার্সিটি কুড হ্যাভ ক্রিয়েটেড, হ্যাঁ ইন্টার্নশিপ, ঠিক আছে, মানে একজন বিরুদ্ধে আরেকজনের সাথে মিলে চলার। তারপর দেখো কুড হ্যাভ ইনভেস্টেড, ইউনিভার্সিটি কুড হ্যাভ ইনভেস্টেড, অনেক ইনভেস্ট করতে পারতো ইন মডার্ন ফেসিলিটিস টু এনহ্যান্স, দেখছো ওই ইউজ করে, টু এনহ্যান্স দ্য লার্নিং এক্সপিরিয়েন্স। বাই ডুইং সো, এইগুলো করার মাধ্যমে ইউনিভার্সিটি কুড হ্যাভ এনশিওর্ড, ইউনিভার্সিটি নিশ্চিত করতে পারতো। কুড হ্যাভ এনশিওর্ড, কুড হ্যাভ মানে কি করতে পারতো বা দিতে পারতো, করতে পারতো বা দিতে পারতো। কুড হ্যাভ এনশিওর্ড নিশ্চিত করতে পারতো দ্যাট যে দেয়ার স্টুডেন্ট ওয়ার বেটার, মানে ইকুইপড ফর বোথ প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল সাকসেস। বুঝতে পারছো এইভাবে। তারপরটা দেখো এখানে আছে, এখানে তুমি দিবা টাইটেল কি দিবা, মানে একটা কান্ট্রি, এ কান্ট্রি হোয়াট কুড হ্যাভ ফর ইউ, কি করতে পারতো তোমার জন্য, তুমি এখানে লিখলা এ কান্ট্রি কুড হ্যাভ প্রোভাইডেড, একটা দেশ দিতে পারতো বেটার হেলথ কেয়ার ফেসিলিটিস টু এনশিওর দ্য ওয়েলবিং ফর ইটস পিপল। দেখো কি বেটার হেলথ কেয়ার ফেসিলিটিস, শেষ। তারপরে কি টু এনশিওর, দেখো এরপরে টুটা ইউজ করছে, টু প্লাস বারবার B1টা ইউজ করে সেন্টেন্সকে এক্সটেন্ড করছে, তোমাদেরকে এক্সটেন্ড শিখাইছি। ইট কুড হ্যাভ ইনভেস্টেড, এটা ইনভেস্ট করতে পারতো ইন এডুকেশন টু রিডিউস ইলিটারেসি অ্যান্ড এম্পাওয়ার দ্য নেক্সট জেনারেশন। দেখো ইট কুড হ্যাভ ইনভেস্টেড, এটা ইনভেস্টেড করতে পারতো ইন, কোথায় বলো তো, ইন এডুকেশন, শিক্ষায় ইনভেস্ট করতে পারতো, টু রিডিউস করতে ইলিটারেসি অ্যান্ড এম্পাওয়ার, দেখো এই যে মূর্খতা দূর করার জন্য এবং এম্পাওয়ার করার জন্য, শক্তি বাড়ানোর মানে রিডিউস করার জন্য দি নেক্সট জেনারেশন। দি গভর্নমেন্ট, সরকার, কুড হ্যাভ ক্রিয়েটেড, সে ক্রিয়েট করতে পারে। দেখো একই ভার্ব ইউজ করছে, আগেও কিন্তু প্রোভাইড ছিল। দেখো কিওয়ার্ডকে আমি চেঞ্জ করছি, তোমরা যারা প্রথম ক্লাসগুলো করছো দেখছো আমি কি কিওয়ার্ড চেঞ্জ করছি, কিওয়ার্ড কিন্তু চেঞ্জ করি নাই। ওই যে আগেরটা প্রোভাইড ছিল, প্রোভাইড। 2 নাম্বারটা আগে একটা ইনভেস্ট ছিল, ইনভেস্ট ইউজ করছি। আগেরটা ক্রিয়েট ছিল, আমি ক্রিয়েটও ইউজ করা। তাহলে দেখো দি গভর্নমেন্ট কুড হ্যাভ ক্রিয়েটেড মোর জব অপরচুনিটিস টু রিডিউস কেন, টু রিডিউস আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং। তারপর এডিশনালি ইট কুড হ্যাভ বা গভর্নমেন্ট কুড হ্যাভ ইমপ্লিমেন্টেড মানে বাড়াইতে পারতো, মানে পলিসিস টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, মানে এটা আরও ইমপ্লিমেন্ট করতে পারতো, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, কুড হ্যাভ অ্যান্ড প্রমোট সাস্টেনেবল ডেভেলপমেন্ট বাই ফোকাসিং অন দিস এরিয়াস, এই জিনিসগুলোর উপরে ফোকাস করে দি কান্ট্রি কুড হ্যাভ এনশিওর্ড, এই কান্ট্রিটা নিশ্চিত করতে পারতো এ ব্রাইটার অ্যান্ড মোর প্রসপারাস ফিউচার ফর ইটস সিটিজেন্স। তোমরা যারা প্রথম ক্লাসগুলো করছো দেখো তো একটু মিলায়া মনে করিয়া যে একই তো জিনিস, যে জাস্ট খালি কুড হ্যাভ
কিওয়ার্ড তো একটাও চেঞ্জ হয় নাই। দেখো তো আমি কি কিওয়ার্ড চেঞ্জ করছি, এই যে এনশিওর কিওয়ার্ড, তারপরে হচ্ছে কুড হ্যাভ এনশিওর, দেখো কুড হ্যাভ এনশিওর, তারপরে হচ্ছে কুড হ্যাভ, হ্যাঁ ইমপ্লিমেন্টেড একটা নতুন পাইছো, তারপর দেখো কুড হ্যাভ ক্রিয়েটেড, হ্যাঁ মোর জব অপরচুনিটিস টু রিডিউস। এই দেখো এখানে একটা পাইলাম কেন, দেখো দেখো গভর্নমেন্ট কুড হ্যাভ ক্রিয়েটেড, তৈরি করতে পারতো মোর জব অপরচুনিটিস, কেন তৈরি করতে পারতো, কেন করতে পারতো, তুমি একটা কোয়েশ্চেন করো, করতে কি করতে টু রিডিউস কমাতে আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ যে বেকারত্ব কমাতে। তাহলে দেখো টু ইউজ করছে, সবগুলো সেম স্ট্রাকচার, দেখো তো টু ইউজ করা মানে এক্সটেন্ড করার জন্য সেন্টেন্সটাকে, দেখো তো ফেসিলিটিস টু এনশিওর। তাহলে দেখো আমি যে তোমাদেরকে ভার্বগুলো শিখাইলাম যে এইগুলো হচ্ছে কি ভার্ব, তোমাকে বলছিলাম 60টা দিব অতিরিক্ত, 30টা দিব, 30টা দিয়ে যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবা। এটা বুঝছো কিনা বলো। এখন বলো যে একজন ভালো স্টুডেন্ট হতে গেলে তোমার মধ্যে কি কি থাকতে মানে হতো বা পারতো। দেখো এ স্টুডেন্ট কুড হ্যাভ স্টাডিড মোর রেগুলারলি টু প্রিপেয়ার ফর সাকসেস, দেখো কত সুন্দর মিললো না, যে এ স্টুডেন্ট কুড হ্যাভ স্টাডিড, একটা ছাত্রের পড়াশোনা করতে হতো মোর রেগুলারলি টু প্রিপেয়ার ফর সাকসেস। দে কুড হ্যাভ আস্কড, তারা জিজ্ঞেস করতে পারতো টিচারদেরকে ফর হেল্প হোয়েন দে ডিড নট আন্ডারস্ট্যান্ড সামথিং। দেখো ভাই কুড হ্যাভ দে যখন লিখতেছি ম্যাক্সিমামই কিন্তু পাস্ট টেন্সে যাচ্ছে, তাই না, ক্যান আই পাস ফ্রম কুড। তাহলে দেখো দে কুড হ্যাভ আস্কড, তারা জিজ্ঞেস করতে পারতো। এখানে কোয়েশ্চনটা হচ্ছে কি, তুমি যদি একজন ভালো ছাত্র হতে চাও মানে হতা, তাহলে কি কি করতে হইতো, তোমার একজন ভালো ছাত্র হইতে গেলে তোমার কি কি করতে হইতো। তো প্রথমটাতে তুমি এটা লিখলা যে আমি যদি একজন ভালো ছাত্র হইতাম আমার অনেক পড়ালেখা করতে হইতো। তুমি এটা কইতা না আমি তো ধরো পড়ালেখা করি না, আমি বন্ড, তা আমার জিজ্ঞাসা যে তুমি পড়ালেখা যদি করতে চাও তাহলে তোমার কী কী করতে হইতো। আমি বললাম পড়ালেখা করতে গেলে তো আমার অনেক বেশি পড়ালেখা করতে হইতো। তার মানে কি, মানে এটার ইংরেজিটা কী হবে, কুড হ্যাভ স্টাডিড, আমার অনেক পড়াশোনা করতে হইতো। তারপরে আমি যদি কোনো পড়া না বুঝতাম আমার টিচারকে জিগাইতে হইতো, তাহলে এটার ইংলিশ কি, জিগানো ইংলিশ কি আক্স না, তাহলে কুড হ্যাভ আক্সড, আমি যদি কোনো কিছু না বুঝতাম তাহলে টিচারকে জিগাইতাম, তা আই কুড হ্যাভ আস্কড। তাহলে দেখো দে কুড হ্যাভ আস্কড টিচার্স ফর হেল্প হোয়েন দে ডিড নট আন্ডারস্ট্যান্ড সামথিং, এই যে যখন আমি কোনো কিছু বুঝতাম না তখন আমার টিচারকে জিজ্ঞেস করতাম। এরপরে কি, দে কুড হ্যাভ প্র্যাকটিস মোর কোয়েশন টু ইমপ্রুভ দেয়ার স্কিল, পরে কইতাম আমার যদি স্কিলটা দক্ষতা বাড়াইতে হইতো তাহলে তো আমার অনেক বেশি প্র্যাকটিস করতে হইতো। তাহলে আই কুড হ্যাভ মোর প্র্যাকটিস বলতে পারো, বা আই কুড হ্যাভ প্র্যাকটিস মোর টু ডেভেলপ মাই স্কিল, বুঝতে পারছো। তো এরকম আমার তো অনেক বেশি প্র্যাকটিস করতে হইতো, তাহলে দে কুড হ্যাভ, বা তুমি বলতে পারো আই কুড হ্যাভ প্র্যাকটিস, আমার অনেক বেশি প্র্যাকটিস করতে হইতো মোর কোয়েশনস, অনেক কোয়েশন টু ইমপ্রুভ, উন্নতি করতে মাই স্কিল বা দেয়ার স্কিল পড়াইতেছি। দেখো দি স্টুডেন্ট কুড হ্যাভ ইউজ দেয়ার ফ্রি টাইম ওয়াইজলি। আচ্ছা আমি যদি ভালো ছাত্র পড়াশোনা করতাম আমার সময়টা না ভালোভাবে ব্যবহার করতে হইতো। তুমি যখন কয়েকদিন পরে ডাবির পরীক্ষা দিবা, আমি তো 500তম হইছি, আমি যদি আরেকটু টাইমটা ভালোভাবে ব্যবহার করতাম, বুদ্ধিমানের সাথে ব্যবহার করতাম, তাইলে তো আমি টপ পজিশনে পেতাম। তাহলে এই জায়গায় তুমি কি বলতা, আই কুড হ্যাভ এখানে আই কুড হ্যাভ ইউজড দেয়ার, মানে আই কুড হ্যাভ মাই ফ্রি টাইম আর কি, এখানে দেয়ার তো তাদেরকে পড়াইতেছি। দি স্টুডেন্ট কুড হ্যাভ ইউজড ব্যবহার করতে হইতো। তুমি যদি বলতো আমি যদি প্রথম হইতাম তাহলে আমাকে সময়টাকে ভালোভাবে ব্যবহার করতে হইতো, তাহলে তুমি লিখতে পারো কুড হ্যাভ ইউজড মাই টাইম ওয়াইজলি। তারপর দেখো ইনস্টেড এর পরিবর্তে অফ ওয়েস্টিং টাইম, মানে এটা একটু বাড়াইলা, তাহলে স্টুডেন্ট কুড হ্যাভ ইউজ দেয়ার ফ্রি টাইম ওয়াইজলি ইনস্টেড অফ ওয়েস্টিং ইট, অর্থাৎ সময়টাকে তোমাকে ভালোভাবে ব্যবহার করতে হতো, মানে এটা মানে অপচয় করাতে। বাই ওয়ার্কিং হার্ড ওয়ার্ক অ্যান্ড স্টেইং ফোকাস দে কুড হ্যাভ অ্যাচিভড, তারা অর্জন করতে পারতো দেয়ার গোলস মোর ইজিলি। তোমরা যখন তোমাদের অনেক বন্ধুরা যারা চান্স পাবে না, ব্যাচে ভর্তি আছে কিন্তু ক্লাস করে না, তোমরা তাদেরকে বলতে পারবা যে দে কুড হ্যাভ অ্যাচিভ দেয়ার গোলস মোর ইজিলি, তারা ইজিলি করতে পারতো ইফ দে ডুইং ক্লাস রেগুলারলি। তুমি যদি বলতে তারা যদি রেগুলার ক্লাস করতে পারতো, তুমি বলতে বাই ওয়ার্কিং অ্যান্ড হার্ড ওয়ার্ক অর স্টেইং ফোকাস থেকে দে কুড হ্যাভ অ্যাচিভ, তারা অর্জন করতে পারতো দেয়ার গোলস মোর ইজিলি। বুঝতে পারছো শুড হ্যাভ কুড হ্যাভের কাহিনী।
এই যে আর একজন রকি আছে, এত বড় মেসেজ লিখলো পড়ালেখার মাধ্যমে, বুঝছো? এখন আমি যদি তোমারে বলি যে তুমি যদি সকিনারে বিয়া করতে চাইতা, মানে ধরো সকিনার বিয়া হয়ে গেছে, জগুরা উত্তর দিবা, ধরো তোমার সকিনার বিয়া হয়ে গেছে, এখন তুমি যদি তারে বিয়া করতে চাইতা তাহলে তোমার কি কি করতে হইতো? তুমি বলতা যে আই কুড হ্যাভ ট্রাইড এ লট টু অ্যাচিভ সকিনাস হার্ট, তাই না? টু অ্যাচিভ সকিনাস হার্ট, তাহলে বলতে না আই কুড হ্যাভ ট্রাইড এ লট, আমাকে অনেক চেষ্টা করতে হতো টু অ্যাচিভ, অর্জন করতে সকিনাস হার্ট, সকিনার হৃদয়, তাহলে যায় তুমি তাহলে পাইতা, তাই না? তো এটার ইংরেজিতে তোমরা একটু সুন্দর করে বলো তো, যে আমি যদি ভালো স্টুডেন্ট হইতাম তাহলে আমার কি করতে হইতো। তো এগুলো যখন লিখবা তখন পারবা না? বলো তো, অনেক সহজ না? ওই যে প্রথম থেকে সিকোয়েন্সে মিলতেছে, এখন কি হিসাব মিলে? দেখো এখন যা পড়ো যে সব কিছু এরকমভাবে, শুরু ক্লাসগুলো এই কী পড়াইলো ভাই, কিছু মানে একটু বুঝলাম, এখন এই একটুর সাথে দেখো এটা কিন্তু আজকে প্লাস হইলো আগের ক্লাসটার সাথে, তখন কিন্তু তোমার আস্তে আস্তে স্কিল বাড়তেছে। যারা নতুন ক্লাস করতেছো ডাজেন্ট ম্যাটার, শুরু থেকে সিকোয়েন্সে করতে থাকো, বুঝছো ভাই? এখন এগুলো বললেন না, ইমোশনাল হয়ে যাব। হাই ইমোশন রে, বন্ডরা, আমি যখন এডমিশন নিয়েছি আমার কোনো বেডি পাত্তা দিত না, কেউ মেসেজই দিত না, আমি মেসেঞ্জার ঢুকে দেখতাম ফাঁকা পড়ে রয়েছে। এখন আমার মেসেজ রিকোয়েস্ট আমি যাই আর দেখিও না, বলেও দেখি না। তোমরাও মেসেজ দাও নাকি? আমি দেখি না। পেজে মেসেজ দিলে ওরা দেখে, আমাকে স্ক্রিনশট পাঠায়, আমি পরে সলভ করি, আমি দেখি না আর। তো এই যে দিন হয়েছে, হ্যাঁ এটা খারাপ মানে অন্যভাবে বলতেছি না, আসলে দেখার সময় হয় না, মানে এখন আর ভালো লাগে না। তো এখন যেটার জন্য তুমি কান্না করতেছো একটা সময় দেখবা এটা দরকার নাই, বুঝছো? এই বন্ডর দল, বুঝছো? এই যে একটা, আচ্ছা ঠিক আছে, ভালো স্টুডেন্ট হইতে গেলে বিয়া করতে হইব। আচ্ছা ঠিক আছে, ভালো স্টুডেন্ট হইতে গেলে কি করতে হইতো? বিয়া করতে হইতো। তা মানে আই কুড হ্যাভ মেরিট, তা আই কুড হ্যাভ মেরিট, আমাকে বিয়ে করতে হইতো ভালো স্টুডেন্ট হতে গেলে। লেখো টু বি এ গুড স্টুডেন্ট, লেখো আই কুড হ্যাভ মেরিট, এটাই লেখো, সমস্যা নাই। আই কুড হ্যাভ মেরিট, আমাকে বিয়ে করতে হইতো, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আমাকে বিয়ে করতে হইতো। তুমি লেখলে আই কুড হ্যাভ মেরিট টু গেট চান্স অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, হয়েছি তো ভুল হয়েছে নাকি? তো ঢাকা ইউনিভার্সিটির চান্স পেতে হলে আমাকে বিয়ে করতে হইতো, তাহলে ঢাকা ইউনিভার্সিটির চান্স পেতে হলে আমাকে বিয়ে করতে হতো, তাহলে আই কুড হ্যাভ মেরিট, আমাকে বিয়ে করতে হতো টু গেট চান্স অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, হয়েছে? তোমরা যা শিখাই সব ক্রিয়েটিভভাবে। টু বি এ গুড স্টুডেন্ট আই কুড হ্যাভ মেরিট, আই কুড হ্যাভ মেরিট টু বি এ গুড স্টুডেন্ট, আই কুড হ্যাভ মেরিট, আমাকে বিয়ে করতে হতো টু বি এ গুড স্টুডেন্ট আই কুড হ্যাভ মেরিট। আই রে পোলাপাইন, আমি কিভাবে আপনার লাস্ট সাজেশন পাইতে পারি? জিএম লাস্ট সাজেশন, আই কুড হ্যাভ মেরিট টু গেট চান্স অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আমাকে বিয়ে করতে হতো। তোমরা যেহেতু কেউ বিয়ে করো নাই, তাহলে করতে হতো, করো নাই, তাহলে তো আর বাদ শেষ, যাও বিয়েটা করে ফেলো। ওকে আসো, এখন আমরা একটা প্যারাগ্রাফ শিখবো এবং শুডের ব্যাপারটা শিখবো। চার্জ কত পার্সেন্ট আছে একটু দেখে নিই, নাহলে হঠাৎ করে ক্লাস বন্ধ হয়ে গেলে আমি আর পড়বো আরেক বিপদে। 34% আছে, 34% দিয়ে নিতে পারবো। একটু মনোযোগ দাও, এখন ক্লাসটা একটু ফাস্ট টেনে দিই। দেখো তোমাদেরকে এটা আমি অলরেডি পড়াইছি, হ্যাঁ। শুড মানে উচিত, শুড হ্যাভ মানে থাকা উচিত। ওই দিন আমি সেন্টেন্স মেকিং দেখাইছি, আজকে প্যারাগ্রাফ ওয়ার্ড চেঞ্জ দেখাই ফেলছি, হ্যাঁ। মানে ওয়ার্ড চেঞ্জের মেথডটা ক্লাস 00-তে দেওয়া আছে, ওটা দেখবো অবশ্যই, হ্যাঁ। সেন্টেন্স মেকিং, প্যারাগ্রাফ এবং ওয়ার্ড চেঞ্জিং যেটা আছে এইগুলো দেখাবো আজকে। ওয়ার্ড চেঞ্জিং দেখাই ফেলছি, আজকে প্যারাগ্রাফটা দেখাবো এবং সেন্টেন্স মেকিংগুলোও অলরেডি দেখাই ফেলছি, দরকার না, আজকে শুধু প্যারাগ্রাফটা দেখাবো। দেখো শুড হ্যাভ মানে কি? শুড মানে কি উচিত, আর শুড হ্যাভ মানে কি থাকা উচিত। শুড হ্যাভ মানে কি থাকা উচিত। চলো আমরা এখন প্র্যাকটিস করবো এটা। আমরা যখন কোনো কিছু একটা লিখি, দেখো শুড মানে কি উচিত, আর শুড হ্যাভ মানে কি থাকা উচিত, এটা মানেটা বুঝে রাখো, থাকা উচিত। এরপর আমরা একটা নাউন ইউজ করে আমরা প্যারাগ্রাফে এগুলোকে ইউজ করব, ওকে। একটু খেয়াল করো, টু সলভ দিস প্রবলেম, টু ডেভেলপ দিস ইউনিট, গভর্নমেন্ট, না আমার আজকে আর না ধৈর্য কুলাইতেছে না, এত ডিস্টার্ব করে, এত ডিস্টার্ব, মানে একটা মানুষও তো এত ডিস্টার্ব করে না, একটা যন্ত্র যে ডিস্টার্ব করে, মানে এত কাহিনী কেন আমার লগে, এত মারামারি কেন? হ্যাঁ আমি কি ওদের লগে কি কোনো ঝগড়াঝাটি করছি?
হ্যাঁ, ওদের লগে কি আমার কোনো মারামারি আছে? না কও যে ওগুলো লাগে আমার ঝামেলা আছে, যে ঝগড়াঝাটি করছি তোমাদের চোখের আড়ালে, কও মানে তোমাদের বিচার দেখ তোমার কাছে যে তোমাদের চোখের আড়ালে হয়তো বা মারছি। হ্যাঁ, তো এরকম হইলে তো তোমার কাছে বিচার দিলেই চলবে যে না ক্লাসের আগে মারছে। এই যে মিথ্যা অপবাদ আমার উপরে। দেখো, শুড হ্যাভ মানে কি থাকা উচিত, শুড মানে উচিত, শুড হ্যাভ মানে থাকা উচিত। এখন এটা আমরা দিয়ে একটা প্যারাগ্রাফ লিখবো কীভাবে থাকা উচিত। দেখো, টু সলভ দিস প্রবলেম বা টু ডেভেলপ দিস ইউনিট। হ্যাঁ, ধরো পরীক্ষার মধ্যে আসলো, লাস্ট লাইনটা লিখবা টু সলভ দিস ইউনিট। এটা লিখলে ভাইয়া অনেকেই লেখো না গভর্নমেন্ট শুড টেক স্টেপ, নো এগুলো দরকার নেই, আমরা বেটার লাইন লিখবো, বেটার লাইন। ওই দিন প্রথম ক্লাসে শিখাইছি বা প্যারাগ্রাফের 2 নাম্বার ক্লাস শিখাইছি। দেখো, শুড হ্যাভ থাকা উচিত, তা শুড হ্যাভ থাকা উচিত। তাহলে এইখানে খেয়াল করো, টু সলভ দিস প্রবলেম ওই সমস্যাটা সমাধান করতে, অথবা টু ডেভেলপ দিস ইউনিট ওই মানে ওই জিনিসটাকে উন্নত করতে, গভর্নমেন্ট শুড হ্যাভ সরকারের থাকা উচিত অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড রেসপন্সিবিলিটি। এই লাইনটা যখন কনক্লুশনে দিবা না প্যারাগ্রাফে, তখন অনেক ভালো নাম্বার পাবা। এখন দেখো, সরকারের কী হইতে পারে? টু সলভ দিস প্রবলেম এই সমস্যাটা সরকারের সমাধান করার জন্য, অথবা টু ডেভেলপ দিস ইউনিট এই ইউনিটটা সরকারকে ডেভেলপ করার জন্য হইতে পারে, সমস্যা সমাধান করার জন্য বা ওই ইউনিটটা ডেভেলপ, তুমি যেটাই দাও একটা দিলা। দেখো, টু সলভ দিস প্রবলেম গভর্নমেন্ট শুড হ্যাভ অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি মানে কি জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি মানে কি স্বচ্ছতা, অ্যান্ড রেসপন্সিবিলিটি মানে কি দায়িত্বশীলতা। তাহলে গভর্নমেন্ট শুড হ্যাভ একটা সরকারের থাকা উচিত অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড রেসপন্সিবিলিটি। ঠিক আছে, তারপরে দেখো এগুলো দিয়ে শুড হ্যাভ দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করে তোমাদেরকে অলরেডি পড়ায় ফেলছি। আই শুড হ্যাভ ড্রিম টু অ্যাচিভ মাই গোল। দেখো, আই শুড হ্যাভ ডিজায়ার টু অ্যাচিভ মাই গোল। আই শুড হ্যাভ কনফিডেন্স। দেখো, এটা প্রথম ক্লাসে পড়াইছি, এখন পড়াবো না, টাইম ওয়েস্ট। দেখো, এগুলো দিয়ে সেন্টেন্স মেকিংও তোমাদেরকে পড়াইছি। তাহলে পলিটিক্স, তাহলে শুড হ্যাভ মানে কি থাকা উচিত। তাহলে আই শুড হ্যাভ, তাহলে লিখবা উই শুড হ্যাভ পেশেন্স, সরি পেশেন্স হচ্ছে তোমার ওয়ার্ডটা, মানে পেশেন্স মানে ধৈর্য। উই শুড হ্যাভ আমাদের থাকা উচিত, শুড হ্যাভ মানে কি থাকা উচিত। শুড হ্যাভ মানে কি থাকা উচিত। তাহলে উই শুড হ্যাভ পেশেন্স আমাদের ধৈর্য থাকা উচিত টু অ্যাচিভ আওয়ার গোল। তারপর দেখো পলিটিক্স, হ্যাঁ উই শুড হ্যাভ নলেজ অ্যাবাউট পলিটিক্স। কেওয়াস, গভর্নমেন্ট শুড হ্যাভ অ্যালার্ট টু প্রোটেক্ট কেওয়াস। যে কোনো ওয়ার্ড আসলে তোমরা কিন্তু ওইভাবে করতে পারো, এটা প্রথম ক্লাসে শিখাইছি, এখন শিখাবো না, টাইম ওয়েস্ট। শিখানো জায়গা হচ্ছে এটা যে একটা প্যারাগ্রাফ শিখাবো এখন এটা দিয়ে। এটা হচ্ছে তোমাদের এখন গুরুত্বপূর্ণ কাজ, এবং আমি তোমাদের এই প্যারাগ্রাফটা শিখলে এখন আমার সাথে সাথে লেখলে আত্মবিশ্বাস বাড়বে। সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফে শিখাইছি কী করতে হয়, শুরুর দিকে একটা টপিক সেন্টেন্স দিতে হয়। এটা থাকো, আমি একটু পানি খেয়ে আসি, গলা শুকায় গেছে। এই বর্ণামি শুরু করি স্যার। আচ্ছা শুনো, এই পোলাপাইন, ভণ্ড পোলাপাইন, শোনো শোনো আমি কি বলি। এখন এটা যে কাজ করতেছে কম, হ্যাঁ এখন এটা যে কাজ করতেছে কম, এই ক্লাসটা আমার এক্স্যাক্টলি নেওয়া আছে, বা ফোনেও চার্জটা কম, এই ক্লাসটা পুরোটা আমার নেওয়া আছে। এখানে যা যা দেখতেছো তুমি, হ্যাঁ হ্যাঁ এখানে যা যা দেখতেছো কীভাবে আসে না আসে, হ্যাঁ এখানে আর 2টা স্লাইড আছে, ক্লাস কিন্তু শেষ। দেখো, জাস্ট এই প্যারাগ্রাফটা বা সিস্টেমটা বুঝায় দেওয়া হচ্ছে একটা কাজ। তারপর হচ্ছে এইখানে একটা প্যারাগ্রাফ আছে, এখানে একটা প্যারাগ্রাফ, 2টা প্যারাগ্রাফ পড়াই দিলেই শেষ। এখন এইটা অনেকটা লিখে লিখে পড়াইতে হবে, মানে প্রচুর লিখে পড়াইতে হবে, যেহেতু ফাংশন কাজ করতেছে না, এই ক্লাসটা নেওয়াই আছে। আমি নিছি পেজে, আমারই নেওয়া ক্লাস কয়েকদিন আগে নিছি, তোমরা অনেকেই ক্লাসটা করছো। তো
তো ওই ক্লাসটাকে আমি এই ক্লাসের সাথে অ্যাড করে ফেলবো, একসাথে অ্যাড করে দিব, তাহলে ধরো এখানে আর ওই যে বোর্ডে লিখতে পারতেছি না, এই প্রবলেমটা হবে না। ঠিক আছে, তাহলে তোমরা একটা ক্লাস অনেকটা আগায় যেতে পারবা। জাস্ট খালি ওইটাই, একই কথা আমারই নেওয়া, আমি এখন বুঝাইতাম, জাস্ট ওইটা বুঝানো আছে অলরেডি। কী করবো বলো, এখানে যে কলম চলতেছে না, এমনি চলতেছে, হ্যাঁ চলতেছে, নয়তোবা আগামী দিন পড়তে হইব, নয়তোবা ওই ক্লাসটা পেজে নেওয়া আছে, আমি অ্যাড করে দিব এই ক্লাসের সাথে। বলো কি করব, অ্যাড করে দিব না একটা ক্লাস পিছাবো? পিছাইলে পিছানো যাবে না, নাই জাস্ট একটু লেখার জন্য, জাস্ট এখানে অনেকগুলা কিছু লেখা লিখতে হবে, ওই লেখাগুলোয় পেজে লেখা আছে, আমি কি করব বলো, অ্যাড করে দিব, মানে একই জিনিস। তাহলে ক্লাস শেষ, 5 মিনিটের ভিতরে শেষ, শিখতে পারবা। হোমওয়ার্কটা দিয়ে দিব, তাহলে ক্লাস শেষ। ওকে, মানে অ্যাড করে দিলে লাভ কি, একই কাজ, একটা জিনিসেই। হ্যাঁ, আমি নিছি এই ক্লাসটা 2 দিন আগে, মানে কয়েকদিন আগে নেওয়া, মানে এই জিনিসটাই আমি ভিডিও করেই বুঝাইছি, একদম লাইভেই বুঝাইছি, একই জিনিস, এবং ওইটা টাইমলি ভালো করে বোঝানো আছে, এমন পরিমাণ কোনো গ্যাপ নাই, বিন্দু পরিমাণ কোনো গ্যাপ নাই যেটা বোঝানো আছে না। এখানে একটা স্লাইড সর্বোচ্চ জাস্ট এইটুক লেখা তোমাকে এটা পড়ায় বোঝানোর জন্য দেওয়া আছে, এবং ওইটা বেটার ওয়েতে দেওয়া আছে। ঠিক আছে, তো ওইটা ক্লাসটা এই জায়গাটার একটু জায়গার জন্য যেহেতু লিখতে পারতেছি না, আরেকটা ক্লাস বাড়াইলে আরেকদিন পিছিয়ে যাবা, দরকার নাই তো। 1 ঘন্টায় ওইটা তো তোমার হচ্ছে বুঝাচ্ছে, হচ্ছে 25 মিনিট বুঝাইছি, তো ওইটা একটু 25 মিনিট ওখান থেকে দেখে নিলা, ক্লাসের সাথে একটু অ্যাড করে দেবো। ঠিক আছে, ওকে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, ওকে অ্যাড করে দিচ্ছি, সমস্যা নাই, তাহলে সমস্যা নাই, এটা একই জিনিস, দেখবা দেখলেই বুঝতে পারবো একই জিনিস অ্যাড করি। তাহলে ক্লাস এটা পড়াইলে শেষ, আমি এটা পড়ানোর আগে আমি হোমওয়ার্কটা দিব। হ্যাঁ, হোমওয়ার্কটা একটু নিয়ে নাও, তারপরেরটা পরে। হোমওয়ার্ক আর কি, হোমওয়ার্ক হচ্ছে পিডিএফে যা আছে সবটাই হোমওয়ার্ক, পিডিএফ দিয়ে দিব, একটু পরে হোমওয়ার্ক সবটাই করো। দেখো এখানে খেয়াল করো, একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ কেন, তোমরা তো এখন লিখতে তো পারো, ইংরেজির সেন্টেন্স হয়, লিখতে পারো না কেন বলো তো, নলেজটা নাই, নলেজটা দিয়ে দিচ্ছি, তো পরও বাসায় কাজে দিবে। দেখো এটা দেখা যাবে না হয়তো, বা চোখে একটু ছোটো ছোটো লাগবে, দেখো জাস্ট খালি একটু বোঝার চেষ্টা করো যে ভাইয়া এটা বলতেছে। দেখো, ইকোনমিক্স ইম্পর্টেন্স অফ রিভার ইন বিডি, ইকোনমিক ইম্পর্টেন্স অফ রিভার ইন বিডি মানে বাংলাদেশ, বাংলাদেশের নদীর গুরুত্ব, এই ধরনের লেখা তুমি কি ইংরেজিতে লিখতে পারো কিনা সেটা হচ্ছে বিষয়। সেন্টেন্স তুমি মেক করতেই পারো, এখন শিখাইছি, কুড হ্যাভ শিখাইছি, শুড হ্যাভ শিখাইছি, তারপরে ওই যে এসবিসি মেথড দিয়ে তুমি কিন্তু সব লিখতে পারো, 2+12 বিয়ন ইউজ করতে পারো, 4+ নাউন ইউজ করতে, অনেক কিছু ইউজ করে সেন্টেন্স লিখতে পারো, বাট পারো না কেন বলো তো? এটা তোমার দোষ না, এটা আমার দোষ না, এটা কারোরই দোষ না, এই দোষটা হচ্ছে আমাদের যে জ্ঞানের বা নলেজের অভাব। তো আমরা যদি পড়ে ফেলি তাহলে আমরা লিখতে পারবো। দেখো এখন আমাদের নদী আমাদের জীবনে কী কী গুরুত্ব বহন করে, এটা যদি না জানি তাহলে কি লিখতে পারবো? দেখো তো নদী কী করে, কী কী গুরুত্ব বহন করে, আমরা এটা একবার যদি পড়ি না, তারপরে দেখো চোখ বন্ধ করে তুমি লিখতে পারবা। চলো, তো প্যারাগ্রাফে প্রথমে যেগুলো আমি শিখাই তোমরা একটু খেয়াল করবা। দেখো, রিভার্স আর দ্য লাইফবোট অফ বাংলাদেশ ইকোনমি অ্যান্ড সোশ্যাল লাইফ। দেখো, রিভার্স নদীগুলো আর দ্য লাইফবোট মানে বাংলাদেশের প্রাণ, মানে আত্মা যেটাকে বলা হয়, অফ বাংলাদেশ বাংলাদেশের ইকোনমি অ্যান্ড সোশ্যাল লাইফ, নদীগুলা বাংলাদেশের কি বলা হয়, মানে আত্মা বলা হয় বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক জীবনে। দেখো নদী আমাদের সামাজিক জীবনের সাথে এবং অর্থনীতির সাথে জড়িয়ে আছে। এখন ইটস কালচারাল লাইফ অলসো ডিপলি রিলেটেড টু রিভার্স, আমাদের সাংস্কৃতিক জীবনটাও নদীর সাথে জড়িয়ে আছে। উই ক্যান ইউজ, এই যে দেখো আমরা উই ক্যান ইউজ, এই যেটা শিখাইলাম মাত্র, দেখো উই ক্যান ইউজ আমরা ব্যবহার করতে পারি, উই ক্যান ইউজ রিভার্স আমরা নদী ব্যবহার করতে পারি টু অ্যাক্সেলারেট আওয়ার ইকোনমি ডেভেলপমেন্ট। জাস্ট একটু পড়ে রাখো, দেখো উই ক্যান ইউজ আমরা ব্যবহার করতে পারি, উই ক্যান ইউজ রিভার, উই ক্যান ইউজ রিভার্স আমরা নদীগুলো ব্যবহার করতে পারি টু অ্যাক্সেলারেট আওয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট। অ্যাক্সেলারেট মানে কি, চালিয়ে যেতে, আমরা নদীগুলোকে ব্যবহার করতে পারি আমাদের অর্থনীতিকে চালিয়ে যাওয়ার জন্য। তারপর যে লাইনগুলো শিখাইলাম, যে সংজ্ঞা আমার শেষ, কী কইল, ইকোনমিক্স ইম্পর্টেন্স অফ রিভার ইন বাংলাদেশ, নদীর যে অর্থনৈতিক গুরুত্ব আমাদের বাংলাদেশে, এটা প্রথমে একটা সংজ্ঞা দিতা, তাহলে দিলাম রিভার্স আর দ্য লাইফ বোর্ড অফ বাংলাদেশ ইকোনমি অ্যান্ড সোশ্যাল লাইফ ইজ কালচারাল লাইফ অলসো ডিপলি রিলেটেড টু রিভার্স, মানে ইট মানে কি বাংলাদেশের মানে কালচারাল লাইফটার সাথে করা।
ডিপলি রিলেটেড। উই ক্যান ইউজ, আমরা ব্যবহার করতে পারি, উই ক্যান ইউজ রিভার্স, আমরা নদীগুলো ব্যবহার করতে পারি টু অ্যাক্সেলারেট আওয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট। তারপর ওই যে আমাদের ফ্রেজটা দিতে হবে না, ফ্রেজটা দিলাম। হ্যাভিং এ গ্রেট ডিল অফ ফিচার্স, আমরা বলতে পারবো হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্সও দিলে হবে, হ্যাভিং এ গ্রেট ডিল অফ ফিচার্স মানে অনেক বৈশিষ্ট্য থাকার কারণে রিভার্স হ্যাজ গ্রেট ইকোনমিক্স ইম্পর্টেন্স। দেখো রিভার্স হ্যাভ, নদীগুলোর আছে গ্রেট ইকোনমিক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্ব আছে নদীগুলোর, কি আছে অনেক অর্থনৈতিক গুরুত্ব আছে। হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স, আমরা বলছিলাম না ইট হ্যাজ বিকাম এ বার্নিং কোয়েশ্চেন, এটাকে চেঞ্জ করে দিলাম হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স রিভার্স হ্যাভ গ্রেট ইকোনমিক ইম্পর্টেন্ট। যেহেতু আমাদেরকে চাইছে ইকোনমিক ইম্পর্টেন্ট, অর্থনৈতিক গুরুত্ব চাইছে, হ্যাঁ অনেক বৈশিষ্ট্য থাকার কারণে নদীর অনেক গুরুত্ব আছে। তারপর লিখলাম দে প্রোভাইড, নদীগুলো প্রোভাইড করে, কি করে, দে প্রোভাইড এ সোর্স অফ ওয়াটার, নদীগুলা কি প্রোভাইড করে আমাদের সোর্স অফ ওয়াটার, পানির উৎস না নদীগুলা, সোর্স অফ ওয়াটার, ফুড, ট্রান্সপোর্টেশন, হ্যাঁ ব্রিং অ্যালুমিনিয়াম টু সোয়েল, ফিশারিজ, হাইড্রো ইলেকট্রিসিটি, হ্যাঁ ইরিগেশন, জিনিসগুলো একটু খেয়াল করো। দে প্রোভাইড, এই যে প্রোভাইড ওয়ার্ডটা শিখেছিলাম, কি ওয়ার্ডে মাথায় আসবে প্রোভাইড, আসলেই চলে আসবে দে প্রোভাইড। তাহলে রিভার্স আর প্রোভাইড, তো রিভার্স আমাদের কি প্রোভাইড করতেছে, সোর্স অফ ওয়াটার, পানির উৎস, সোর্স অফ ওয়াটার। তারপর লিখতে পারো সোর্স অফ ফুড, নদী কিন্তু আমাদের অনেক খাবার এনে দিচ্ছে, হ্যাঁ সোর্স অফ ফুড, এই যে ফিশ আর কি সোর্স অফ ফুড। ট্রান্সপোর্টেশন, নদীর কারণে আমাদের কি প্রোভাইড করে, আমাদের ট্রান্সপোর্টেশন প্রোভাইড করে, হ্যাঁ ব্রিং অ্যালুমিনিয়াম টু সয়েল, হ্যাঁ মাটির মধ্যে যে ইয়ার চলে আসে তোমার অ্যালুমিনিয়াম নিয়ে আসে, যে কি বলে পলি মাটি আছে না ওইটা নিয়ে আসে। তারপর ফিশারিজ, নদীর কারণে আমাদের কি হয়, মাছের চাষ হয়। তারপরে হাইড্রো ইলেকট্রিসিটি, বিদ্যুৎ তৈরি করা হয়। তারপর লেখলা ইরিগেশন, এই যে চাষ করা হয় না, চাষের ক্ষেত্রে পানি দেয় না, এটা তুমি যে একটুক লিখতে পারো, জাস্ট একটুক। তোমার স্যার তো বলবে আরে বস, স্যার বলবে এত সুন্দর কথা, ইনফরমেশনগুলো কী দিছি বুঝতে পারতেছো, কালার করা আছে। হ্যাভিং এ গ্রেট ডিল অফ ফিচার্স rivers have great economic importance. They provide a source of water, food, transportation, bring alluvium to soil, fisheries, hydroelectricity, irrigation. They are vital to health of our planet. ওকে, এটুক গেল আমাদের টিচার ইমপ্রেশন গেল। এখন আমরা ভাই এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মোরওভার দিয়ে আমরা পাঁচটা এই জিনিসটারই আমরা ভেঙে ভেঙে পাঁচটা লিখে ফেলবো। তো প্রথমে লিখলাম, দেখো ফার্স্টলি নদী আমাদের কি করে, ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্টেশন ইজ মেড ইজিয়ার বাই রিভার। আমরা লিখতে পারবো না যে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্টেশন, আমরা যে এক ডিস্ট্রিক্ট থেকে আর এক ডিস্ট্রিক্ট যায় আসি, ট্রান্সপোর্টেশন ইজ মেড, এই যে পেসিভে লেখলো ইজ মেড ইজিয়ার বাই রিভার। অল ডিস্ট্রিক্টস অফ দিস কান্ট্রি, দেখো অল ডিস্ট্রিক্টস অফ দিস কান্ট্রি আর নট কানেক্টেড উইথ রেলওয়েজ অর রুটস। দেখো অল ডিস্ট্রিক্টস অফ দিস কান্ট্রি, এই দেশের সব ডিস্ট্রিক্টগুলা আর নট কানেক্টেড, তারা কানেক্টেড না উইথ রেলওয়ে অর রুট, আমাদের সবগুলো ডিস্ট্রিক্ট রেলওয়ে আর রুট দ্বারা কানেক্টেড না। দেখো লটস অফ রিভার্স কানেক্টেড দোজ ডিস্ট্রিক্ট উইথ ওয়াটারওয়ে, তো যেগুলো কানেক্টেড না এগুলোকে কে করছে, নদী তো আমাদের কানেক্ট করছে। সব জায়গায় তো আমি চাইলে রেল দিয়ে বা যেমন বরিশাল, আগে কিন্তু আমরা রেল দিয়েও যাইতে পারতাম না, রুট দিয়েও যাইতে পারতাম না, আমাদের পানি ব্যবহার যাইতে হবে। তাহলে পানি কী করছে, অনেকগুলো যোগাযোগের মাধ্যম করছে না, অনেকগুলো জেলাতে জেলা। তাহলে দেখো লটস অফ রিভার্স কানেক্টেড দোজ ডিস্ট্রিক্ট উইথ ওয়াটারওয়ে, মানে ওয়াটারওয়ে মানে পানির পথে। দি ওয়াটার ট্রান্সপোর্টেশন সিস্টেম হ্যাজ এ লোয়েস্ট কস্ট দেন এনি আদার ট্রান্সপোর্টেশন। দেখো আর এই যে আমাদের যে মানে নৌকা পথে যাত্রা, এই ট্রান্সপোর্টেশনটা মানে এটা কি মানে কস্টটা কি ল, এটাই বলতেছে দেন এনি আদার ট্রান্সপোর্টেশন, এটা থেকে ওয়াটার যে ট্রান্সপোর্টেশন সিস্টেম হ্যাজ এ লোয়ার কস্ট দেন এনি আদার ট্রান্সপোর্টেশন। সেকেন্ডলি, দ্বিতীয়ত, এক নাম্বার শেষ করলাম ভাইয়া, দ্বিতীয়ত লিখবো রিভার ব্রিং অ্যালুভিনিয়াম মানে কি তোমার হচ্ছে রিভার ব্রিংস অ্যালুভিয়াম, পলিমাটি আনতেছে, হুইচ যেটা মেক্স আওয়ার ল্যান্ডস প্রোডাক্টিভ। দেখো এটা যখন আমাদের যে পলি বা উর্বর মাটিগুলোকে নিয়ে আসে তখন এটা কি করে, হুইচ মেক্স আওয়ার ল্যান্ডস প্রোডাক্টিভ, যেটা আমাদের পানিগুলাকে কী করতেছে, মানে মাটিগুলাকে কী করতেছে, প্রোডাক্টিভ, মাটি উর্বর করতেছে যে পলি নিয়ে আসার কারণে। সো তাই রিভার্স হেল্প আস
টু এনশিওর ফুড সিকিউরিটি। তো যেহেতু প্রোডাক্টিভিটি বাড়তেছে ফুডের খাবারে, তাহলে এটার জন্য আমাদের কি হচ্ছে বলো তো, আমাদের ফুড সিকিউরিটি বাড়তেছে না, খাবার উৎপাদন বাড়াইতেছে, মাটি উর্বর হইতেছে, এই কারণে আমাদের ফুড সিকিউরিটি বাড়াইতেছে না। কে বাড়াচ্ছে? রিভার। তারপর থার্ডলি, দুইটা শেষ, 3 নাম্বার, আওয়ার রিভার্স আর ফুল অফ ফিশেস। আমাদের নদীগুলা কি মাছ দ্বারা পরিপূর্ণ না, আর এই মাছ আমরা বিক্রি করে কি করি? টাকা কামাই। এখানেই বলতেছে এটা, আওয়ার রিভার্স আর ফুল অফ ফিশেস ফ্রম এনসিয়েন্ট টাইম, ওই প্রাচীনকাল থেকে। দ্য মেইন ফুড অফ বাংলাদেশ ইজ ফিশ অ্যান্ড রাইস, সো ফিশেস fill up our demand for food. The fish hilsa has a great demand for whom and abroad. তাহলে হিলসা ফিশ মানে ইলিশের কি একটা ডিমান্ড আছে, হ্যাঁ, ফর হুম অ্যান্ড অ্যাব্রোড। উই অলসো এক্সপোর্ট, এই যে উই অলসো এক্সপোর্ট ফিশেস, আমরা উই অলসো এক্সপোর্ট, আমরা রপ্তানি করি ফিশেস টু অ্যাব্রোড, বিদেশে, অ্যান্ড আর্ন ফরেন কারেন্সি। তা শেষ ভাই, কয়টা গেল? একটা গেল, দুইটা গেল, 2 নাম্বারটা গেল, 1 নাম্বারটা গেল, 2 নাম্বারটা গেল, 3 নাম্বারটা গেল, তারপরে হচ্ছে ভাইয়া 4 নাম্বারটা গেল, মোর ওভার। 4 নাম্বারটা দিলাম মোর ওভার। তাছাড়াও দেখো, আন্ডার ইরিগেশন প্রজেক্ট ফার্মার্স ইউজ ওয়াটার অফ রিভার্স ফ্রম এগ্রিকালচার পারপাস। দেখো আমরা দেখতে এখনও গ্রামে আছে, আমি দেখছি যে আমাদের গ্রামে দেখলা যে জমিগুলো আছে এখানে শুকায় যায়, তো নদী থেকে পানি এনে দেয়, যেটাকে বলতেছে তোমার হচ্ছে এগ্রিকালচার পারপাসে, যেটা যেমন ইরিগেশন ব্যাপারটা, ইরিগেশন প্রজেক্ট ফার্মার ইউজ রিভার্স ফর এগ্রিকালচার পারপাস। ইন উইন্টার, দেখো ইন উইন্টার শীতকালে দেয়ার আর হার্ডলি রেইনস হিয়ার, মানে কি এখানে কোনো বৃষ্টি হয় না। হার্ডলি কি ভাইয়া? একটা নেগেটিভ অ্যাডভার্ব, তার মানে কি এটা না বোধক দিচ্ছে। দেয়ার আর হার্ডলি রেইনস হিয়ার, শীতকালে কোনো বৃষ্টি হয় না। সো ইরিগেশন মানে চাষ পদ্ধতি ইজ দ্য অনলি ওয়ে, একমাত্র উপায়, অফ কাল্টিভেশন, অর্থাৎ চাষ করার একমাত্র উপায়। অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও ওই যে কনজাংশনগুলো শিখাইলাম, তো কনজাংশন একটা ফার্স্টলি ইউজ করলা, সব তো এক কালার হয়ে গেছে, তাহলে একটা ইউজ করলা ফার্স্টলি, দুইটা কারণ দিলা। 1 নাম্বার কারণ কি ভাই? ট্রান্সপোর্টেশন, এটা মনে রাখবা, জাস্ট খালি ট্রান্সপোর্টেশনে কাজ করে। 2 নাম্বারটা কি বললা? এলুভিনিয়াম নিয়ে আসতেছে, যে কারণে মাটি উর্বর করতেছে। 3 নাম্বার পয়েন্টে আমরা কি ইউজ করলাম? 3 নাম্বার পয়েন্ট ইউজ করলাম হচ্ছে আমাদের যে ফুড সিকিউরিটি, যেটা হিলসা মাছ যেটা আছে সেটাকে আমরা বিদেশে রপ্তানি করতেছি, এক্সপোর্ট করতেছি। 3 নাম্বার কাজ গেল। 4 নাম্বার কাজটা কি ভাইয়া? 4 নাম্বার কাজটা আমি বলতেছিলাম যেটা হচ্ছে ইরিগেশন। এইখানে যেগুলো আছে, হ্যাঁ দেখো, 1 নাম্বার হচ্ছে পানির উৎস, খাদ্য, ট্রান্সপোর্টেশন, হ্যাঁ এলুভিয়াম, তারপর হচ্ছে ফিশারিজ, হাইড্রোইলেকট্রিসিটি, হ্যাঁ ইরিগেশন, এগুলোকে আমরা এখন পয়েন্ট আকারে লিখতেছি, হ্যাঁ। তার এখানে লিখলাম ইরিগেশন। তারপরে হচ্ছে অ্যাপার্ট ফ্রম দিস, এটা কালার করতে মনে নাই, অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও। তাহলে কয়টা পয়েন্ট? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার। 5টা পয়েন্ট অ্যাড করলে প্যারাগ্রাফ শেষ হয়ে যায়। অ্যাপার্ট ফ্রম দিস দেয়ার ইজ এ হাইড্রোইলেকট্রিসিটি প্রজেক্ট ইন কাপ্তাই, হ্যাঁ, ওভার দ্য রিভার, হ্যাঁ কর্ণফুলী নিবারের এখানে যে একটা প্রজেক্ট হইতেছে। এটা কন্ট্রিবিউট করতেছে টু আওয়ার ন্যাশনাল ইলেকট্রিসিটি গ্রিড, এটা আমাদের ন্যাশনাল ইলেকট্রিসিটি গ্রিডে সাহায্য করতেছে। হাউএভার উই মাস্ট কমিট টু রিসিভ ন্যাচারাল রিভার ফ্লোজ অ্যান্ড ক্লিনিং আপ পলিউটেড ওয়াটার, যে এটা আমরা পরিষ্কার রাখবো। তো এই হচ্ছে নদীর গুরুত্ব। এখন যদি পরীক্ষা আসে নদীর গুরুত্ব লেখো, তখন তুমি লিখতে পারবা না। এই জিনিসগুলা একটু কিওয়ার্ডগুলো একটু পড়বা, একটু আন্ডারলাইন করবা, এভাবে কয়েকটা জিনিস তুমি নিজের মতো করে ইজিলি লিখবা। এসবিসি মেথড ইউজ করলে কোনো সেন্টেন্স ভুল হবে না। তোমার যদি সেন্টেন্সে ভুল না হয়, প্রথম যে 3টা ক্লাস 4টা নিছি, 0-র পরে 1, 2, 3, ওইভাবে লিখলে কোনো সেন্টেন্স ভুল হবে না। ওই স্ট্রাকচার ওয়াইতে তুমি তোমার মতো করে, এটা দেওয়া আছে, তুমি তোমার মতো ইজি করে লিখে ফেললো, হ্যাঁ। তারপর আরেকটা প্যারাগ্রাফ আছে, এটা তোমরা বাসায় একটু পড়বা। রিজন বিহাইন্ড ডাইং দ্য বুড়িগঙ্গা রিভার অর এনি রিভার, যে কোনো রিভারের পিছিয়ে। তাহলে লিখলা, প্রথমে তো বুড়িগঙ্গা নিয়ে একটা টপিক সেন্টেন্স দিতে হবে। লিখলা, বুড়িগঙ্গা রিভার ফ্লোজ থ্রু দ্য হার্ট অফ ঢাকা সিটি ইন বাংলাদেশ, ইজ কনসিডারেড, বিবেচনা করা হয়, ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড রিভার ইন দ্য ওয়ার্ল্ড। দেখছো, টপিক সেন্টেন্স দিয়ে দিলাম, শেষ। হ্যাভিং এ গ্রেট ডিল অফ কেক, তারপরে কি ওই আমার ফ্রেজ যেটা শিখাইলাম, হ্যাভিং এ গ্রেট ডিল অফ ইস্যুস, অনেক বিষয়বস্তু থাকার কারণে দি রিভার ইজ ফেসিং মেসিভ ট্রাভেল অন দিস টাইম। এই ফ্রেজটাকে মাস্ট ইউজ করতে হবে। তোমাদেরকে ওখানে যে প্যারাগ্রাফটা আমি স্কিপ করছি, ক্লাস অ্যাড করে দিব, দেখবা ওখানেও ওই ফ্রেজের কথা গুরুত্ব দেওয়া হয়েছে।
তারপর দেখো এখানে ওই ফ্রেজটাকে আমি সুন্দর করে ইউজ করলাম, এখানে এক এক জায়গায় এক একভাবে ইউজ হবে, তুমি দেখলেই বুঝবা। হ্যাভিং এ গ্রেট ডিল অফ ফিচার্স, অনেক বৈশিষ্ট্য থাকার কারণে রিভার হ্যাভ গ্রেট ইকোনমিক্স ইম্পর্টেন্স। তারপর এখানে গেল হ্যাভিং এ গ্রেট ডিল অফ ইস্যুস, অনেক বৈশিষ্ট্য থাকার কারণে দ্য রিভার ইজ ফেসিং এ মেসিভ ট্রাবল অন দিস টাইম। দি রিভার ইজ ফেসিং, বর্তমান সময় করতে দেখো ইজ ফেসিং, আমরা একটা ভার্ব নিলাম না, তাহলে এটা কি কন্টিনিউয়াস না? ওই যে 3 নাম্বারটা পড়ছে প্রথমে যে ক্লাসগুলো নিয়েছি এসবিসির, এ মেসিভ ট্রাবল অন দিস টাইম। তো এগুলো এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্ক কি একটু দেখো, এটা হচ্ছে হোমওয়ার্ক, পিডিএফ দিচ্ছে 5 মিনিট লাগবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে, তারপরে এই কই গেল, এই দুষ্টামি করে শুধু, ডিসক্রেট দেখো সব লিখতে হবে না, আমি যেটা দিই এটা করো, এটা হচ্ছে হোমওয়ার্ক। দেখো কি যে হয়, একটু হোমওয়ার্কটা দেখে নাও। এটা হচ্ছে এইচডব্লিউ, ওকে, দেখে দেখে লিখবা সুন্দর করে, হ্যাঁ এটা দেখে দেখে লিখবা। তারপরটায় যাই না, আমি আর বাঁচতাম না বুঝছো, আবার মাইক দিলে আবার কাজ করে, মারার লোক তো আমি না। আচ্ছা এটা হচ্ছে দেখে দেখে লিখবা, ওকে। 2 নাম্বারটা হচ্ছে এটা ভাইয়া ইংরেজি পড়তে কইছি তোমারে, তুমি তো ইংরেজি লিখতে পারো কিন্তু তুমি পারো না কেন? সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে মানে নলেজ কম, এই নলেজটা দেওয়ার জন্য এটা দিছি। এখন যদি মনে করো ভাই আমার চাপ দিছে আমি মরে যাবো এই চাপে, তাহলে তো হইব না। তাহলে কি হইব কত? এটা হচ্ছে তোমাকে দিলাম যে নদীর অর্থনৈতিক গুরুত্বটা, এটা বাংলায় পড়লে যে কথা, ইংরেজিতে পড়লে আর একটু বেশি সুবিধা, পরীক্ষা আসলে লিখতে পারো। তুমি কিন্তু প্রোভাইড দিয়ে তো লিখে ফেলতে পারো। হ্যাঁ এটা এনশিওর করে, দ্য রিভার এনশিওর করতেছে, কি এনশিওর করে? রিভার আমাদের ফুড সিকিউরিটি এনশিওর করতেছে। হ্যাঁ এটা আমাদের গিফটস দিচ্ছে, কি দিচ্ছে বলো তো? ব্রিং অ্যালুমিনিয়াম টু সয়েল দিচ্ছে, এটা আমার ফিশারিজ দিচ্ছে, এটা আমাদেরকে ইরিগেশন দিচ্ছে। তারপর তুমি ওই যে কি ভার্বগুলো এনশিওর করতেছে, ফুড সিকিউরিটি করতেছে, তারপর প্রোভাইড করতেছে, সোর্স অফ ওয়াটার, ওই যে কি ভার্বগুলো দিছি না কয়টা, ওই কয়টা দিয়েই তুমি আপাতত লিখতে পারবা। ওকে, তাহলে এটা হচ্ছে দেখে দেখে লিখবা, তোমার কাছে যেটা সহজ মনে হয় তাহলে এটা লিখে ফেলবা, আর যদি কঠিন মনে হয় তাহলে কঠিন। এখন অনেকে বলো যে ভাইয়া টু দ্য পয়েন্ট বইটা তো দেন না, সব কিছু টু দ্য পয়েন্ট বইতে পড়ে। এখন যদি বইয়ের পিডিএফ তোমাকে দেয়া দিই পুরাটা, মানে স্লাইড না দিয়ে যদি তোমাকে ওইরকম যেভাবে লেখা আছে ওইটা দেয়া দিই, তাহলে তো বই সারা দেশে ছড়ায় গেল। তো এই যে এখানে যেগুলো আছে না, এগুলোই তোমাকে আমি পড়াচ্ছি। এই দেখো আজকে এই যে এটাই তোমাকে পড়াইলাম, প্রথম পৃষ্ঠার যে কাহিনীটা, হ্যাঁ এই বার প্লাস আইএনজি পড়াইছি, ফর প্লাস পড়াইছি, প্রথম পেজ থেকে শেষ পর্যন্ত তোমার খাতায় নোট করাইতেছে। এই যেটা দেখলা একদম হুবাহু যেটা দেখলা, তাই না? তো ওইটা তো আমার ক্লাসে নেওয়া আছে, এই যে এটা সেম জিনিসটা, দেখছো? ক্লিয়ার? তো অনেকে বলো ভাইয়া বইটা দেন। আরে বাবা বইটা কেন তোমাকে দিলে তো ঝামেলা, আমি তো ক্লাস ওয়াইজ তোমার খাতার মধ্যেই বই বানায় ফেলতেছি, আর এই যে পিডিএফ দিচ্ছি প্রতিদিন আলাদা আলাদা করে, তো হয়ে যাচ্ছে না? এটা হুবাহু কপি করবা, এটা নিজের মতো সহজ মনে হইলে সহজ লিখে ফেলবা, কঠিন মনে হইলে এটাকে চেঞ্জ করে নিজের মতো করবা। 2 নাম্বার গেল। 3 নাম্বার, এইটা একটা প্যারাগ্রাফ লেখা আছে যে ক্লাসটা অ্যাড করতেছি, 25 মিনিট লাস্টে দেখলে হবে, এটা অ্যাড করবা, ভালো করে শিখবা। তারপর হচ্ছে এই জায়গায় এটা তো দেখাইলাম, এটা বাড়ি কাজ লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। বাড়ি কাজে এইটা বাড়ি কাজ লিখবা লাস্টেরটা এবং টাইটেল দিবা, অ্যাজ এ স্টুডেন্ট তোমার কি কি করতে হইতো। তারপর এটা লিখবা একটা কান্ট্রি, একটা দেশ চাইলে কি কি দিতে পারতো। তারপরে এটা লিখবা একটা চাইলে কি দিতে পারতো। এস আর যেগুলো আছে, হ্যাঁ ক্যান বি, কুড বি, এগুলো এত কিছু লেখার দরকার নেই, 5টা করে লিখলে হবে। প্রথম 5টা 20টা করে দেওয়া আছে, হ্যাঁ এইখানে দেখো প্রথম 5টা দেওয়া আছে, শেষ, এই প্রথম 5টা এনাফ। তারপর হচ্ছে এখানে যাবা, দেখবা পেসিভের, দেখো পেসিভের প্রথম 5টা দেওয়া আছে, পেসিভের প্রথম 5টা দেওয়া আছে, এই যে 1 থেকে 5, ওইটা হচ্ছে পেসিভ। দেখো ক্যান বি ডান, পেসিভের 5টা, অ্যাক্টিভের 5টা, শেষ। বাকি আর কিছুই লাগবে না, বাংলা যে ট্রান্সলেশন এইগুলো লিখলেই হবে। এছাড়া তোমাদের কাজ হচ্ছে এখান থেকে, যে এখান থেকে যা আছে এইগুলা কয়েকটা সেন্টেন্স লিখবা। বেশি দিছি 10 মিনিট লাগবে, শেষ। বুঝছো? তো এইগুলো আমি চাইলে তোমাদের ক্লাস শেষ, বলো কার কি আছে, আমি চলে যাই, কারণ অনেকক্ষণ 12টা বাজে গেলে ঝামেলা আছে, তোমাদের অনেকক্ষণ ক্লাস হয়ে গেলে টায়ার্ড হয়ে যাও। বুঝছি, সব বুঝছি, যা বুঝাইছি বুঝছি কিনা এটা বলো।
আমার নোট করার টাইম নাই ভাই, আপনি পিডিএফ দিবেন জেনেই ভর্তি হয়েছিলাম। এত বলেছিলেন বইয়ের পিডিএফ দিবেন, হ্যাঁ বইয়ের পিডিএফ তো দিচ্ছি, তো এটাই তো বইয়ে আছে, যা আছে তাই বইয়ের তো আছে, এগুলো তো বইয়ের পিডিএফই তো দিচ্ছি তোমাদেরকে। এখন বইয়ের পিডিএফ বলতে তো বই দিয়ে দিলে হবে না, বইয়ের পিডিএফ তো তোমাকে স্লাইডে দিয়ে দিচ্ছি, এইগুলোই তো বইয়ে আছে। দেখো তো এইটা কি বইয়ের না, বইয়ের প্রথম পেজ না, দেখো তো তোমাকে তো দিয়েই দিচ্ছি এগুলো, তো তুমি পাবা না এই জিনিসগুলো। এই যে দেখো বার প্লাস আইনজি বাংলা ইংরেজি, এখানে কোনটা বেমিল পাইছো আমার একটু দেখাও তো। এখানে তো বলো যে বায়া ধরো বলো যে এখানে একটু অমিল আছে, এই যে এখানে দেখো তো একটা যেটা দেখছো আর এখানে দেখতেছো এটা কোনো অমিল আছে, কালারের অমিল আছে, দেখো যে ইটিং পিটিং একই জিনিস। আমি তো বইয়ের প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত তোমাদের পড়াইতেছি, এই টু দ্য পয়েন্ট বইয়ের প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্তই তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত তোমাদের পড়াইতেছি, এই নিয়ে টেনশন করো না। হ্যাঁ, এই যে আজকে তোমাদেরকে অনেক সুন্দর একটা জিনিস পড়াইলাম না, এটাও এখানেই আছে, অনেক সুন্দর করে লেখা, এবং এই বইয়ে ঠিক এইভাবেই লেখা আছে। ক্লিয়ার ভাইয়া? কতক্ষণ পরে ক্লাসটা অ্যাড করে দেন? হ্যাঁ দাঁড়াও, আমি HW যেগুলো আছে না লিখে দিই তোমাদের, নয়তোবা ভুল করে ফেলবা, ঠিক আছে? পিডিএফটা এখান থেকে শুরু হয়েছে না, দেখো আমি লিখে দিই হ্যাঁ তোমাদেরকে, নাহলে তোমরা তো একটা প্যাচ লাগাই দিবা। স্লাইড শো, এই পেজটা HW-তে অ্যাড করবা, এই পেজটা HW-তে অ্যাড করবা। ওকে গেল, আমি যে লিখে দিতেছি HW পেজগুলা। ওকে এটা HW-তে অ্যাড করবা। দেখো তুমি একজন বললা না যে ভাইয়া পিডিএফ দিবেন বইয়ের, মন খারাপ করো না যে তোমার নোট করার টাইম নেই, তো কথাটা তোমার কাছে হার্ড লাগতে পারে। বইয়ের পিডিএফ তুমি চাইলে আমাকে একটা ফোন দিয়ে তোমার বাসাতে একটা বইও আমি পাঠাইতে পারো, বাট ক্লাস বই ইকুয়াল টু 0, তুমি যদি একটা জিনিসও নোট না করেন তোমার কাছে টাইম নেই। তুমি যে আজকে আমার কথার পরে যদি তুমি আজকে নিজেকে না শুধরাও, ঢাকা ইউনিভার্সিটি তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে। আজকের পর থেকে শুধরাও। বলছি যে আসিফ ভাইয়ের ক্লাস 0, আসিফ ভাইয়ের বই 0, আসিফ ভাই ক্লাসের পরে যে গাইডলাইনটা দেয় যে লিখো, লেখলেই তো তুমি বইয়ের লেখক হয়ে যাও। বোকা বুঝো না কেন? এই যে বইটা লেখলেই তো তুমি লেখক হয়ে যাচ্ছ, বই তো ফার্স্ট থেকে লাস্ট পেজ পর্যন্ত আমি পড়াচ্ছি, আমার নোটগুলো লেখলে ক্লাস শেষে তুমি একটা বইয়ের রাইটার হচ্ছ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বইয়ের রাইটার চাই, নট রিডার, ভালো করে বুঝতে হবে। এই বই পড়লে কি চান্স হবে? তাহলে তো 1000টা বইয়ের নাম আছে, বলে দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী চায় সবাই কমেন্টে, একটা বইয়ের রাইটার চায়, নট এ রিডার। রিডারকে চায় না, রিডার লাখ লাখ আছে। গন্তব্য দাবিতে কি করা হয়? বইয়ের রাইটার বানানো হয়। তোমাকে বইয়ের রাইটার হতে হবে। যে ভাইয়া বইয়ের পিডিএফ দিবেন জেনেই ভর্তি হয়েছিলাম, নোট করার টাইম নাই, এই কথাটা খুবই একটা আমাকে হার্ট করছে। এটা একটা তোমার একটা কথা যে কতটুকু তুমি ভুল পথে যাচ্ছ তুমি নিজেই বুঝতেছো না। তোমার দিন শেষে চান্স হইলে আমার লাভ, আমি বলতে পারবো এটা আমার ছোটো ভাই ছোটো বোন। তোমার চান্স না হলে দিন শেষে আমার ক্ষতি, আমার কষ্ট লাগবে। দাঁড়ায় থেকে ঘন্টার ঘন্টা ক্লাস নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে একটা বড় ভাই তোমাকে 5 দিন পড়াইলে 1000 টাকার উপরে কেন, 5000 টাকা 10,000 টাকা তো নিতে পারবে না, বাট ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা 20টা 30টা ক্লাস কন্টিনিউয়াসলি ভাইয়া পড়াচ্ছে। ঠিক আছে, কেন পড়াচ্ছি? টাকার জন্য। টাকার ভ্যালু খুবই 0 নাই। ফ্যাক্ট হচ্ছে দেখো আমি কোথাও টোর দেই নাই, কোথাও ঘুরতে যাই না, সারাদিন তোমাদের ওই জিনিসগুলাই রিসার্চ করি তোমার ভালোর জন্য। তুমি যদি আজকে না লেখো, আমার ক্লাস আমার সব কিছুই নাই, তারপর দিন শেষে তুমি চান্স না পাইলা না, তাতে আমার কষ্টটা তুমি বুঝতেছো? তুমি আমার কষ্টের মূল্যায়ন কীভাবে বললা কথাটা যে ভাই আমার টাইম নাই? একটা বই কেন, 10টা বই নিয়ে যাও। বইয়ের রিডার আর রাইটার খুবই ডিফারেন্স আছে। গন্তব্য ডাবিতে রাইটার বানানো হয়, রাইটার না হইতে পারলে কোনো দিন ডাবিতে চান্স পাবা না, এটা মনে রেখো। সো রিডার দিয়ে লাভ নাই। এই রিডার যোগুমগু কদু সকি না অনেক আছে। ডাবিতে পড়তে হলে রাইটার হইতে হবে, যা বলতেছি তাই করতে হবে। পোলাপান আগের ব্যাচে 25 এভারেজ পাইছে এমনি, ওদের ডাবির খাতাই মনে করে নাই, ঠিক আছে, পানি বাতের মতো মনে করছে। কারণ রাইটার পড়ার টাইম নেই, হোমওয়ার্ক করার টাইম নেই। তো হোমওয়ার্ক করার টাইম নেই, তোমার আর কিসের টাইম আছে? আমি যে বলি তোমার, তাহলে আর কিসের টাইম আছে তোমার? কি করো তুমি এখন? আমার মানে তোমার গালি দিতে ইচ্ছা করতেছে, বুঝছো? তোমার একটা ফোন দিও, তোমার ক্লাস শেষে কিছুক্ষণ আমার বোঝানোর আছে।
এই যে এই পেজটা আর লাগবে না, আর এখানে বাংলা মিনিং এত কিছু টাইম নেওয়ার ওয়েস্ট করার কোনো মানেই হয় না। ঠিক আছে, পেসিভের জন্য একটা কাজ করবা, এই পেজটা, এই হোমওয়ার্ক লেখা থাকবে পিডিএফে কোনগুলা এইচডাব্লিউ দেওয়া আছে। হ্যাঁ, এই এইচডাব্লিউর মধ্যে টাইটেল দিও। তোমরা চান্স পাবা একটা কারণেই যে রিটেনের সবার থেকে মার্কস বেশি পাবো। সারা বাংলাদেশে সব স্টুডেন্টদের খোঁজ খবর নেও না, বাংলাদেশের 10টা ব্যাচ আছে, ধরো বাংলাদেশের 10টা অনলাইন টপ প্ল্যাটফর্ম আছে, খোঁজ নাও সবার স্টুডেন্টের সাথে কথা, ভালো স্টুডেন্টের সাথে কথা। যে তুমি 10 জনের কাছে দেখো যে 10 জন রিটেন কী পড়ে আর গন্তব্য ডাবি স্টুডেন্ট রিটেনে কী পড়ে, বুঝতে হবে জিনিসগুলো। এখানে পার্থক্য আছে, ক্লাস নোট না করলে লাভ নাই দিন শেষে। আমার কথাই শুনলাম না, তাহলে লাভ কী হইলো? এটা লাগবে না, ওটা তো লেখছই আগে। এই যে এইটা একটা প্যারাগ্রাফ মেকিং করবা ওই ক্লাসটা দেখে, ঠিক আছে? আমি করে দিছি, সুন্দর করে করবা। তারপর হচ্ছে এইটা, ঠিক আছে? মন খারাপ করো না। তোমার অন্য কোনো বাই হইলে হয়তো বা এটা বলতো, অন্য কোনো বাই হলে এইটা বলতো খুশি, আরে পিডিএফ চাইছে পিডিএফ দিয়ে দিলাম, খুশি, চান্স পাইলে পাক নাইলে নাই, কিছু করার আমার কোনো যায় আসে না। বাট আমার যায় আসে, আমার কলিজায় লাগে। আমি হুদাই টাইম ওয়েস্ট করতেছি না, আমার টাইমের মূল্য আছে, আমার টাইমের মূল্য এটাই, তোমাকে চান্স পাইতে হবে, বুঝছো না? তো এগুলো যেগুলো পিডিএফ দিলাম, এইচডাব্লিউ লেখা আছে, এখন খাতা দেখলে বুঝবা, ঠিক আছে? এইচডাব্লিউ সবগুলোতে লিখেই দিছি, দেখলেই বুঝবা। ওমা, আচ্ছা ঠিক আছে, এগুলো তোমরা এখন চলে যাও, আমি এগুলো এডিট করে এখনই পিডিএফ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমি মাত্র এইচডাব্লিউ লিখছিলাম, ওইটা চলে গেছে। আমি একা একা করে দিয়ে দিচ্ছি, দাঁড়াও, প্যারা নেই, আমি এখনই করে দিচ্ছি। আমি ভুলে তোমাদের সাথে কথা বলতে বলতে গিয়েছি আর এক কাজ করে, উল্টা কইরা জীবনটা খালি তেজপাতা হয়ে যাইতেছে তোমাদের। কারো কোনো কমেন্ট থাকলে করো, আমি দেখতেছি, সমস্যা নেই। তোমরা ক্লাস শেষ, তোমরা অনেকে চলে যেতে পারো, আমি এমনি জাস্ট কাজ করতেছি আর কি। আর তোমাদের কারোর সাথে যদি কথা বলা প্রয়োজন হয়, কেউ যদি বলো যে না ভাই কোনো কথা আছে জানার আছে, তাহলে একটু থাকো, সমস্যা নেই।
এই যে দেখো আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে যিনি কাজ করে তোমার ভাইয়া, আমি পাঠাই দিছি, উনি দিলেই আমি পাঠাই দিব, আমি লিখে দিচ্ছি দেখো। এই যে পাঠাই দিলাম, পিডিজি হয়ে গেছে। ওকে, এই যে দেখো পিডিএফ প্লিজ পাঠাই দিছি, এটা পিডিএফ উনি পাঠায় বানায় দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, তো শেষ। ও মডেল টেস্ট, আচ্ছা ঠিক আছে, মডেল টেস্ট নিয়ে জানি বলছিলাম। হ্যাঁ, মডেল টেস্ট হচ্ছে আজকে রাত্রে গ্রুপ খুলে দিব একটু পরে ক্লাস শেষে, আর গ্রুপের নিয়ম বলে দিব কিভাবে কি করবা। আর রাত্রে মানে রাত্রে কোনো মেসেজ দিবা না, এটা ঘুম থেকে উঠে পাওয়া যাবা, ঠিক আছে? ঘুম থেকে উঠে এক্সামের যে নোটিশ ফুটিশ সব কিছু পেয়ে যাবা, এবং এক্সামের লিঙ্ক টিঙ্ক যা আছে, হ্যাঁ কখন কি টাইম হবে, নতুন গ্রুপ নতুন পলিসি সব কিছু একটু পরে আপডেট পাওয়া যাবা। 28 তারিখ তুমি পরীক্ষা দিচ্ছ, এটা কনফার্ম। কখন দিবা, কখন কি করবা, টাইম টু টাইম আপডেট থাকবে তোমার কাছে। ওকে, এটাই বলার আছিল, আর কিছু নাই। বাট একটাই বলার অনুরোধ, যে বিরক্ত করো না আমাকে, যে ভাইয়া কখন পরীক্ষা হবে, ভাইয়া কখন পরীক্ষা হবে। পরীক্ষা হবে মানে কালকেই পরীক্ষা দিবা, কালকে কখন পরীক্ষা দিবা, যেটা পরীক্ষা দিবা বা কি করবা, এটা আজকে রাত্রেই দেখবা নোটিশ চলে গেছে, ঘুম থেকে উঠেই পাবা যে আল্লাহ ভাই তো নোটিশ দিছে, ঠিক আছে? যদি না পাও পরে বিরক্ত করো। আবার দেখো নোটিশ যদি চেক না করে কোনো কারণে মেসেজ দিছো, ডিরেক্ট ব্লক, বুঝছো? ডিরেক্ট কি আচ্ছা, ফোকাসে কি এক্সাম আসছিল বলো তো? হ্যাঁ, চুল তো পরেই যাচ্ছে ভাইয়া। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দেন, এই যে এই কারণে মন চায় আমার মরে যাইতে। অন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে অ্যাড দিব রে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে এই অ্যাডমিন গ্রুপ, এখানে আমি কাজ করি, যেখানে হ্যাঁ হ্যাঁ যে এক্সামের কোয়েশান কোথায়, যেখানে আমাদের বায়ার স্লাইড বানায়, এই যে তোমাদের এক্সাম, হ্যাঁ সব কিছু রেডি না, এক্সাম শিট 1 সব রেডি না। এখন আমি দিমু সময় মতো, যখন লাগে আমি বুঝিয়ে দিমু, এত চিল্লাপাল্লা করলে তো লাভ নাই। এই যে সব কিছু রেডি আছে না, ব্যাখ্যা সহ। তো অনেকের তো আছে এক্সাম, আমি কি এক্সাম ব্যাচ দেখো তো কত সুন্দর করে সব কিছু দেওয়া আছে, এক্সপ্লেনেশন সহ, জিকে কী পড়বা সবই তো দেওয়া আছে। এখন অসহ্য করবা, একদম বিরক্ত করবা, ব্লক দিয়ে দিব, মানে এক্সাম ব্যাচ দিতে দিব না, মানে এক্সাম তোমাকে দিতে দিব যে বেশি বিরক্ত করবা, ঠিক আছে? কারণ এটার জন্য তো তোমার কাছে আমি জবাবদিহি করতে বাধ্য না। অনেকে আছে আমি অনেক বেশি প্যারা দিচ্ছে এক্সাম নিয়ে। আমি যে জিনিসটা নিজে গিফট করছি, এক্সাম ব্যাচ দিলে এখানে 1000 স্টুডেন্ট পড়তো না, 500 করে দিলে 5 লাখ টাকা আমার হইতো না। আমি টাকার চিন্তা করছি, কোনো কিছু করছি, আরে তোমার জন্য এগুলা। এখন তুমি আমাকে মেসেজ করে, আজকে শুরুর দিকে মনটা মেসেজটা এই কারণে খারাপ ছিল, তুমি আমাকে তোমরা কয়েকজন টুফা লাগছে, ভাইয়া এক্সাম কি পরে নিবেন, পরীক্ষা শেষ হইলে পরে নিবেন, মানে কমন সেন্সটা তার নাই। যে আরে একটা মানুষ ভালোবাসে একটা জিনিস গিফট দিছে, তার মানে মানুষটার মাথায় আসছে যে এই জিনিসটা কীভাবে বুঝায় দিবে, কত আদর করে দিছে, মানে কতটুকু ভালোবাসা থাকলে এরকম একটা এক্সাম ব্যাচ পুরো ব্যাচের জন্য গিফট করে। মানে এত ভালোবাসা থেকে আমি এই কাজটা তোমার জন্য করতেছি, বা তোমরা এটা বলতেছো যে ভাই আপনি কি ভুলে গেছেন। এই যে একজন সুন্দর কমেন্ট করেছে, ভাই কী জানি বলছিলেন সুন্দরভাবে, এইভাবে বলে দিতে হয় যে আমি ঠিক আছে বলে দিচ্ছি, তুমি হয়তো বা জানার দরকার আছে। হ্যাঁ, এই যে তমুদ্দিন মুসলিম কে প্রতিষ্ঠা করে, হ্যাঁ 2 সেপ্টেম্বর কত কিছু আছে যা আছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বন্টন কবে শেষ হয়, চুক্তি যা আছে, মৌলিক অধিকার নিয়ে সংবিধানে কততম অনুচ্ছেদে লেখা আছে, অনুচ্ছেদ নাম্বারগুলো ব্যাখ্যা সহ দেওয়া আছে। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কবে, হ্যাঁ গ নাম্বার 74, এ পর্যন্ত 6টি আদমশুমারি হয়েছে, 6টা আদমশুমারি ডেট সহ দিয়ে দিছে। হ্যাঁ, চীন দেশে কোন, এই উত্তর তো দেখে ফেলতেছে পরীক্ষার আগে, দূর মনে আসছিল না। ওকে থাকো ভাইয়া। আসিফ ভাইয়া তো ভাইকে এত ভালোবাসি, আমিও তোমাদের অনেক বেশি ভালোবাসি, অনেক মাই কিউটস। আজকে ক্লাসটা মানে অনেকটাই মানে রাগে নিচ্ছি, ঠিক আছে? দেখছো না, রাগটা হচ্ছে তোমাদের উপরে না, রাগটা হচ্ছে বোর্ডের উপরে। বাট তোমাদেরকে বুঝাইলাম যেন একটু রাগে আছি, তোমরা একটু একটু ভয়ে ক্লাস করো। আমাকে ভয় পাওয়ার কিছু আছে, আমি তোমাদের অনেক আদর করি না। ঠিক আছে, এখন পড়তে বসো, অনেক রাত হয়ে গেছে। যেগুলো হোমওয়ার্ক দিছি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা চাইছি, দিয়ে দিলেই একটু পরে ড্রাইভ লিখে চলে যাবে। আর বেশি পড়াতো না, স্ক্রিনশট নিয়েও লিখে ফেলতে পারো। ওকে, টাটা।